ওকে, সো আমাদের ক্লাস ভিডিও অন, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। সবাইকে একটু ফাইনালি কনফার্ম করুন সবাই আমাকে শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। জি ভাই। ওকে, সো গত ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা দেখেছি, কিভাবে লোকাল সার্ভার ওয়ার্ডপ্রেসে ইনস্টল করা যায় সেটা দেখেছি। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেসে কীভাবে একটা ব্লগ ওয়েবসাইট বানাতে হয় এই জিনিসটা আমরা দেখেছি, তাই না? গত ক্লাসে এই টপিকগুলো আমরা কভার করেছি। ওয়ার্ডপ্রেসের ইন্ট্রো একটা ক্লাস ছিল। আমাদের কোর্সের মেইন টপিক্সই কিন্তু ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, আজ এই গত ক্লাস থেকে এবং শেষ পর্যন্ত আমরা ওয়ার্ডপ্রেস রিলেটেড সব কিছুই দেখব, যা থাকবে সব ওয়ার্ডপ্রেস রিলেটেড। এখন আজকের ক্লাসে আমরা কী শিখবো? আজকের ক্লাসে আমরা শিখবো কীভাবে লাইভ সার্ভার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, একটা ফ্রি থিম কীভাবে কাস্টমাইজ করতে হয়, এবং একটা পেজ বিল্ডার কীভাবে একটা পেজ বিল্ডার ইউজ করে একটা পেজ ডিজাইন করতে হয়। সো চলুন শুরু করা যাক। সো লাইভ সার্ভারের জন্য আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে লাইভ ডোমেন হোস্টিং লাগবে। আমি একটু আবার লগ আউট করি। লাইভ ডোমেন হোস্টিংয়ে কীভাবে লগ ইন করবেন? মনে করেন আপনি ডোমেন হোস্টিং কিনলেন, যেখান থেকে কিনবেন তারা আপনার ডোমেনের সাথে হোস্টিংটা ইন্টিগ্রেট করে তারপর আপনাকে প্যাকেজটা দিয়ে দিবেন, ঠিক আছে? সো মনে করেন আপনার ডোমেনে যাবেন, ডোমেন নাম শেষে যেই নামে থাকুক .com .net যেটাই থাকুক, এটা শেষে একটা পোর্ট নাম্বার থাকবে, এটাকে বলা হয় সি প্যানেল। সি প্যানেলে যেতে হবে। সো নর্মালি 95% ডোমেনে সি প্যানেলে যেতে হলে 2083 দিলেই হয়, এখান থেকে ডিরেক্ট সি প্যানেলে চলে যাওয়া যায়। অথবা কিছু কিছু ডোমেনে 2082 পোর্ট নাম্বার হিসাবে কাজ করে এখান থেকে, অথবা এই দুইটা কোনোটা যদি কাজ না করে তাহলে হচ্ছে আপনি ডিরেক্ট সি প্যানেল লেখেন, তাহলেও হবে। ওকে, এই জিনিসটা আপনার যেখান থেকে ডোমেন হোস্টিং কিনবেন সেখান থেকে আপনাকে এই জিনিসটা দিয়ে দিবে। হ্যাঁ, কীভাবে সি প্যানেলে যেতে হবে। সো যাওয়ার পরে এখানে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে। সো ইউজার নেম পাসওয়ার্ডটা দিবেন, সি প্যানেল ইউজার নেম পাসওয়ার্ডটা দিলেই তো হলো। দেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। দ্যাটস ইট, আমার লাইভ সার্ভার আমি লগ ইন করে ফেললাম। এবার এই লাইভ সার্ভার আমাকে কি করতে হবে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, তাই না? সো গত ক্লাসে আমরা দেখেছিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে আমাকে ফার্স্টে কোথায় যেতে হবে? ফার্স্ট হচ্ছে আমাকে ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড যেতে হবে। এখান থেকে আমাকে ওয়ার্ডপ্রেসের ফাইলটা ডাউনলোড করতে হবে, তাই না? এটা তো আমরা গত ক্লাসে দেখেছি। সো এটাকে আমরা ডাউনলোড করি, ডাউনলোড করলাম। ওকে, এটা ডাউনলোড হতে থাকুক। আচ্ছা, এটা ডাউনলোড হওয়ার পরে আমরা কি করছিলাম? আমরা হচ্ছে আমাদের কম্পিউটারটাকে একটা লোকাল সার্ভার বানায় সেইখানে আমরা এই ওয়ার্ডপ্রেসের ডাউনলোড ফাইলটা নিয়ে গেছিলাম। কিন্তু আজকে তো আর আমার লোকাল সার্ভার বানানো লাগবে না, কারণ হচ্ছে আমরা আজকে লাইভ সার্ভারে কাজ করবো, তাই না? সো লাইভ সার্ভারে কাজ করার জন্য আমাকে কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে রুট ডিরেক্টরিতে। লোকাল সার্ভারে আমার রুট ডিরেক্টরি কোনটা ছিল? htdocs, তাই না? লোকাল সার্ভারে আমি কি করতাম? ফার্স্ট হচ্ছে আমার সার্ভারে যেতাম, সার্ভারে গিয়ে আমি হচ্ছে htdocs-এ যেতাম, এটাই ছিল আমার রুট ডিরেক্টরি। লাইভ সার্ভারও হচ্ছে আপনি ফার্স্টে সার্ভারে আসছেন, লগ ইন করছেন, এখন হচ্ছে আপনাকে ফাইল ম্যানেজারে যেতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখবেন। ফার্স্ট হচ্ছে সার্ভারে লগ ইন করবেন, তারপর হচ্ছে ফাইল ম্যানেজারে যাবেন। এই যে এখান থেকে ফাইলস থেকে ফাইল ম্যানেজার আসার পরে রুট ডিরেক্টরি এখানে কোনটা? লোকাল সার্ভারে যে htdocs যেমন রুট ডিরেক্টরি, লাইভ সার্ভারে পাবলিক আন্ডারস্কোর html-টা হচ্ছে আপনার রুট ডিরেক্টরি। বুঝতে পারছেন লাইভ সার্ভারে রুট ডিরেক্টরি কোনটাকে বলে? এই যে পাবলিক আন্ডারস্কোর html। এখানে যাওয়ার পরে এখন আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে যে ডোমেন বা একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, অথবা যে ডোমেনে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছেন সেই ডোমেনটা ক্রিয়েট করতে হবে। সো আমি একটা সাব ডোমেন ক্রিয়েট করি। আমি চলে গেলাম সাবডোমেন, এই যে সাবডোমেন অপশনে চলে আসলাম। এখানে এসে আমরা একটা সাবডোমেন ক্রিয়েট করব। তো সাবডোমেনের নামটা কি দিব? আমরা কোনো একটা নাম দিই, লাইক হচ্ছে CTG167 এই নামে দিলাম, ঠিক আছে? সো আমার সাবডোমেনটা আছে এই যে CTC1607। আমি যদি এটাকে এইভাবে না রেখে দেখি এইভাবে করা যায় কিনা। ওকে, রাখলাম। আমার সাবডোমেন ক্রিয়েট হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা এক এক সার্ভারে এক এক নিয়ম। কোনো কোনো সার্ভারে এই যে এভাবে আসে সামনে, আবার কোনো কোনো সার্ভারে লাস্ট আসে। যে দেখেন, সাবডোমেন ইজ এ সাবসেকশন অফ ইউর ওয়েবসাইট দ্যাট ক্যান এক্সিস্ট এ নিউ ওয়েবসাইট উইথ দ্যাট এ নিউ ডোমেন নেম
সাবডোমেনটা কি করার জন্য ইউজ করা হয়, ডিফারেন্ট কন্টেন্ট এবং ডিফারেন্ট সাইটের জন্য ডিফারেন্ট সাবডোমেন ইউজ করা হয়। সাবডোমেন ওই এভাবে অ্যাক্সেস করা যায়, যে সাবডোমেনে যে নামটা দেবেন সেটা, তারপর হচ্ছে আপনার মেইন ডোমেন দেন .com, অথবা আপনার মেইন ডোমেন /সাবডোমেন। আমরা একটু এখানে চলে আসি, আবার ফাইল ম্যানেজারে চলে আসলাম। এখানে আসার পরে আমি দেখি আমার সাবডোমেনটা ক্রিয়েট হয়েছে কিনা, পাবলিক আন্ডারস্কোর HTML এ আসলাম। আসার পরে একটু দেখি ক্রিয়েট হয়েছে কিনা, CTG 167 তাই না, CTG 167। আচ্ছা সামা আসেনি, আমি আরেকবার রিলোড দিই। ওকে আসেনি, আমরা একটু এখানেও চেক করি। এই যে এখানে চলে আসছে, দেখেন আমার ডোমেনের ভিতরে চলে আসছে। আমার ডোমেন নামটা হচ্ছে tariqmayan.com, দেন এটার ভিতরে চলে আসছে, কারণ আমার এখানে দুইটা ডোমেন আছে, এই কারণে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, সো পাবলিক আন্ডারস্কোর HTML যদি না পাই, তাহলে আমরা হচ্ছে আমার ডোমেনের ভিতরে চলে আসলাম। এখানে আসার পরে আমাকে কি করতে হবে, একটা আমি একটু সার্চ দিয়ে দেখি আমার ওয়েবসাইটটা বর্তমানে অবস্থা, /CTG 167, এটা হচ্ছে আমার সাবডোমেনটা। এভাবে যেতে হবে। এখন বর্তমানে এখানে কিচ্ছু নাই তাই না, মানে ব্ল্যাঙ্ক। আমি যেটা একটু অন্যভাবে ট্রাই করি, দেখি ওইভাবে আছে কিনা, /CTG 167। .404 দেখাচ্ছে, মানে পেজটা পাচ্ছে না, সমস্যা নেই, আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিই, এর জন্য এই অবস্থা। আমি একটু ওপেন ফোল্ডারে যাই, এখান থেকে ওয়ার্ডপ্রেসের ফাইলটা থাকুক এখানে। এভাবে অ্যাক্সেস করা যাচ্ছে না, সো আমাকে অ্যাক্সেস করতে হবে যেভাবে। ফার্স্ট হচ্ছে সাবডোমেনটার নাম, তারপর হচ্ছে আমার ডোমেনটার নাম, এভাবে দিলে আমি অ্যাক্সেসটা করতে পারবো। ওকে ঠিক আছে, এই যে এরা ওরাই বলে দিছে দুইটার একটা যে কোনো ওয়েতে করতে হবে। সো আমরা এবার চলে আসি এখানে। এখানে এসে আমি যা যা আছে না এগুলো সব রিমুভ করে দিই, যে সিলেক্ট অল, ডিলেট, এবং অবশ্যই ট্র্যাশে ডিলিট করবেন না। ট্র্যাশ মানে হচ্ছে রিসাইকেল বিন। আপনার লাইভ সার্ভারটা কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে লাইভ সার্ভারের প্রত্যেকটা জায়গা আপনার জন্য দরকার, তাই না? কারণ লাইভ সার্ভারের প্রত্যেকটা জায়গার জন্য আপনাকে পে করতে হয়। সো লাইভ সার্ভার আপনি অবশ্যই যেটা ডিলিট করবেন ট্র্যাশ সহ ডিলিট করবেন, যেন আপনার জায়গাটা ফাঁকা থাকে। সো আমি ট্র্যাশ সহ ডিলিট করলাম, এই যে এর জন্য এটাকে চেকমার্ক করে কনফার্ম দিলাম, সব কিছু চলে গেছে। এবার এখানে আমি আপলোডে এসে কি করব, ওয়ার্ডপ্রেসটা আপলোড করব। সো আমি আমার ওয়ার্ডপ্রেসটা এখানে নিয়ে এসে আপলোড করলাম। এই যে দেখেন আমার ওয়ার্ডপ্রেস ফাইলটা আপলোড হচ্ছে। তো যেহেতু এটা লাইভ সার্ভার একটু সময় নেবে, 16 মেগাবাইট। যতক্ষণ পর্যন্ত না এটা গ্রিন হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। সো আপলোড হয়ে গেলে আপনি আপনার ডোমেনে চলে যান, দেখেন এই যে আমার ডোমেন, সাবডোমেনের ভিতরে ওয়ার্ডপ্রেসটা আপলোড হয়ে গেছে। এবার এটাকে কি করব, আমি আনজিপ করব, তাই না? মনে আছে আমরা কি করতাম, লোকাল সার্ভারে htdocs এর ভিতরে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করতাম, দেন ওই ফোল্ডারের ভিতরে আমরা কি করতাম, ওয়ার্ডপ্রেসটা আপলোড আনতাম, এনে দেন হচ্ছে জিপ ফাইলটা এক্সট্রাক্ট করতাম, তাই না? সেম এখানেও সেম, দেখেন কোনো পার্থক্য নয়। এখানে আপনি কি করছেন, আপনার ডোমেনের ভিতরে আসছেন, এসে হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাইলটা আপলোড করছেন, এরপরে হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করবেন। এই যে আমি আবারও দেখাই, রাইট ক্লিক করে এই যে এক্সট্রাক্ট, এখানে দিয়ে এক্সট্রাক্ট করবেন,
করার পরে এটাকে ক্লোজ দিবেন। এখন কি করেন, তারপরে লোকাল সার্ভারে আমরা কি করতাম, ওয়ার্ডপ্রেসটা এক্সট্রাক্ট করার পরে যে ফোল্ডারের ভিতরে থাকে সেই ফোল্ডারের ফাইলগুলো কাট করে রুট ডিরেক্টরিতে নিয়ে আসতাম, তাই না? মনে আছে? ওকে, জি ভাইয়া। এখানেও সেম কাজটা করবেন। এই যে দেখেন, যাবেন সিলেক্ট অল দিয়ে এবার এটাকে কি করবেন, মুভ। এখন মুভ করে আমি কোথায় নিয়ে আসবো, এই যে আমার রুট ডিরেক্টরিতে নিয়ে আসবো, তাই না? আমি কি ফোল্ডারের ভিতরে রাখতে চাচ্ছি নাকি রুট ডিরেক্টরিতে রাখতে চাচ্ছি, কোনটা? রুট ডিরেক্টরিতে। তাহলে আমার এই জিনিসটা কি রিমুভ করে দিলে হয়ে গেল না? দিতে হবে। জি ভাই। রিমুভ করে দিলাম, মুভ করলাম, তাহলে কি আমার রুট ডিরেক্টরিতে আসছে? আসছে। আচ্ছা, আসার পরে এবার আমি কি করব, আমার এই জিপ ফাইলের আর দরকার নেই, এটা আমরা অবশ্যই ডিলিট করে দেব। এই যে জিপ ফাইল আর এই ফোল্ডারটা খালি, ডিলিট, কনফার্ম। এবার যদি আমি একটু এখানে এসে রিলোড দেই, দেখি কি অবস্থা। দেখেন তো এবার কি আমার আগের ওই 404টা এখনো দেখাচ্ছে। আমি একটু এখানে আসি, সরি 404 না, আমি ডিরেক্ট আমার ডোমেনে চলে আসি। দেখেন তো এবার আমি আমার ডোমেনে আসার পরে কি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের পেজটা চলে আসছে না, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। সবাই কি তাহলে ক্লিয়ার? এরপরে কি করি বলেন, এরপরে কি করতে হবে? এটা কন্টিনিউ দিলাম। ওয়ার্ডপ্রেস সেটআপ করতে হবে। এই ইনফরমেশনগুলো কোথা থেকে আনি বলেন তো? ডোমেন থেকে। পিএইচপি মাই অ্যাডমিন থেকে। ওকে, ভেরি গুড। সো এই ইনফরমেশনগুলো আমরা ডাটাবেস থেকে আনতাম লোকাল সার্ভারে, তাই না? লাইভ সার্ভারে এই ইনফরমেশনগুলো আমরা ডাটাবেস থেকে আনবো। এই যে দেখেন ডাটাবেসে আনার জন্য আমাকে যেতে হবে মাইএসকিউএল ডাটাবেসে আসতে হবে। এসে আমাকে কি করতে হবে, ফার্স্ট আমরা কি করি, একটা ডাটাবেস ক্রিয়েট করি, তাই না? ওকে, ঠিক আছে, ভিডিও দেখে বাকিটা দেখে নিয়ে না আকলাক মাহমুদ। ওকে, সো আমরা এখানে এসে একটা ডাটাবেস ক্রিয়েট করি, নাম দিলাম CTG167। ক্রিয়েট ডাটাবেস ক্লিক করলাম, ডাটাবেস ক্রিয়েট হয়েছে। দেখেন তো এটা হচ্ছে আমার টোটাল ডাটাবেসটার নাম। ওকে, গো ব্যাক করে এখন তো আমি লাইভ সার্ভারে আছি। এখন কিন্তু আমাকে কি করতে হবে, শুধু ডাটাবেস ক্রিয়েট করলে হবে না, আমাকে এখন কি করতে হবে, ইউজার নেম আর পাসওয়ার্ডও দিতে হবে। পাসওয়ার্ডও দিতে হবে। সো আমি একটা ইউজার নেমও ক্রিয়েট করি, আমি একটা পাসওয়ার্ডও ক্রিয়েট করি। পাসওয়ার্ডটা কি দেওয়া যায় বলেন তো? CTG123456 এই পর্যন্তই দিলাম। হ্যাঁ, না এটা উইক হয়ে যায়। CTG না, ক্যাপিটাল CTG@123456 এই পর্যন্ত একটু মনে রাখেন, ক্যাপিটাল CTG@123456 6 পর্যন্ত। এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, সো এবার হচ্ছে আমরা দিলাম, দিয়ে এবার হচ্ছে আমি ইউজারটা ক্রিয়েট করে ফেলি। তাহলে আমার কি ডাটাবেস ক্রিয়েট ডান, ইউজার নেম ক্রিয়েট ডান, পাসওয়ার্ড ক্রিয়েট ডান, তাই না? ডান। জি ভাইয়া। এখন আমাকে একটা কাজ করতে হবে, আমি যে ইউজারটা ক্রিয়েট করেছি সেই ইউজারটাকে আমার ডাটাবেজের সাথে পরিচয় করা দিতে হবে, যেন এই ডাটাবেজের জন্য এই ইউজার, তাই না? আদারওয়াইজ তো ইউজার তো আমি অনেক ক্রিয়েট করতে পারি, বাট কোন ডাটাবেজের জন্য কোন ইউজার সেটা আমাকে পরিচয় করা দিতে হবে। সো এটা করার জন্য আমাকে কি করতে হবে, এই যে নিচে আসতে হবে, এসে আমাকে বলতে হবে কোন ডাটাবেজের জন্য কোন ইউজার। তো আমি বললাম আমার এই ডাটাবেজের জন্য আমার ইউজার হচ্ছে এটা। সো এই ইউজারটাকে আমি এই ডাটাবেজে অ্যাড করব। দেখেন আমার এটা হচ্ছে আমার ইউজার নেম আর এটা হচ্ছে আমার ডাটাবেস। আমি দুইটা সেম রাখছি, এর জন্য আপনারা হয়তো সেম দেখতে পাচ্ছেন, বাট মেক শিওর আপনি ইউজার ক্রিয়েট করবেন যা যে ডাটাবেসের জন্য সেই ডাটাবেজে আপনি ওই ইউজারটা অ্যাড করবেন। মনে থাকবে? জি ভাইয়া। ওকে, অ্যাড করে দিলাম। অ্যাড করে আপনি এই ইউজারকে সব প্রিভিলেজ দিয়ে দেবেন, কারণ সে হচ্ছে আপনার অ্যাডমিন ইউজার, তাই না? তাকে আমি সব প্রিভিলেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মেক চেঞ্জেস দিলাম, ডান। তাহলে এটা হচ্ছে আমার ইউজার, এটা হচ্ছে আমার ডাটাবেস আর এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তার মানে কি আমার এই সব ইনফরমেশন আছে আমার কাছে, আছে? জি ভাইয়া। তাহলে আমি ফিল আপ করি। আমার ডাটাবেস হচ্ছে এই যে এটা। আচ্ছা, লোকাল সার্ভার আর লাইভ সার্ভারের মধ্যে আরেকটা পার্থক্য আছে। লোকাল সার্ভারের ডাটাবেসটা যেটা আপনি ক্রিয়েট করেন সেটাই হয়,
বাট লাইভ সার্ভারের ডাটাবেসটা হচ্ছে আপনার ডোমেনের প্রথম 6টা বা 8টা ক্যারেক্টার, কয়টা দেখি, 8টা ক্যারেক্টার, তারপর হচ্ছে আন্ডারস্কোর, তারপর হচ্ছে আপনার ডাটাবেস। মানে এটা আপনার মনে রাখার কিছু নাই, এটা আপনি যখন ক্রিয়েট করবেন ওরাই আপনাকে এটা দিয়ে দিবে। আমি ডাটাবেসটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইউজারটা কপি করলাম, তারপরে পাসওয়ার্ডটা কপি করলাম, আর ডাটাবেস হোস্ট লোকাল হোস্টে থাকবে এখানে। আর এখানে আমি টেবিল প্রিফিক্সটা চেঞ্জ করে দিতে পারি, আমি এটা দিয়ে দিতে পারি ল্যান্ডিং, যেহেতু আমরা আজকে একটা ল্যান্ডিং পেজ বানাবো। হ্যাঁ, এটা হচ্ছে আমার টেবিল প্রিফিক্স, সাবমিট। তার মানে আমার সব ইনফরমেশন ঠিক আছে, আমাকে বলছে আমি এখন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা রান করতে পারি। এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? সেম না পুরো লোকাল এবং লাইভ সার্ভার? ওকে, রান ইনস্টলেশন। এবার আমি এখানে দিতে পারি ইউজার নেম অ্যাডমিন। আচ্ছা, এখানে এত কঠিনটা সোজাটা দিলে হবে না, @123। আচ্ছা, পাসওয়ার্ড হচ্ছে আমার ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। একটা ইমেল ভাইয়া এখানে ওই যে আগে যে ইউজার নেম দিছি সেটাই দিতেছি। এখানে হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস যখন ক্রিয়েট করছিলাম। না, এটা আমি ড্যাশবোর্ডের ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, আগেরটা ছিল তো ডাটাবেজের। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন? ওটা ছিল ডাটাবেজের ইউজার, আর এটা হচ্ছে আমার ড্যাশবোর্ডের। আচ্ছা। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমি ইনস্টল করে ফেলি। ওকে, সো তাহলে সবাইকে ক্লিয়ার কিভাবে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়? জি ভাইয়া। ওকে, সো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ডান। আমি আমার ড্যাশবোর্ডে চলে আসছি। তো আপনারা সবাই এই ড্যাশবোর্ডটার সাথে পরিচিত, তাই না? এখানে এমন কিছু আছে যেটা আপনারা জানেন না বা চিনেন নাই, পরিচিত না সবাই? ভাই স্ক্রিন তো হ্যাং করছে ভাইয়া। হ্যাং করছে ভাইয়া। এখন দেখতে পাচ্ছেন? জি ভাই, এখন দেখতে পাচ্ছি। এখন দেখা যাচ্ছে। বললাম আপনারা তো সবাই এই ড্যাশবোর্ডের সাথে পরিচিত, তাই না? জি ভাইয়া। এখানে এমন কিছু আছে যেটা আপনারা জানেন না বা এখনো দেখেন নাই? জি না ভাইয়া। সবকিছুই আমরা মোটামুটি দেখছি, আমাদের একটা মানে কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার, তাই না? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা কিভাবে কাজ করে। ওকে, সো আজকে আমরা কি করব? আজকে হচ্ছে আমরা একটু দেখি, এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। আমরা গত ক্লাসে একটা ব্লগ ওয়েবসাইট বানাইছিলাম, তাই না? আজকে আমরা আরেকটা ওয়েবসাইট বানাবো, একটা ল্যান্ডিং পেজ বানাবো। হ্যাঁ, সো আমরা কি করি? আমরা হচ্ছে একটা থিম ইনস্টল করি। তার আগে আমি কিছু কাজ করে আসি। আচ্ছা, আগে থিমটা ইনস্টল করি। অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে গিয়ে আমি একটা ফ্রি থিম ইনস্টল করি। হ্যাঁ, এই যে ওশান ডাব্লিউপি, আপনারা যদি একটু পপুলারে যান, পপুলারে গেলে আপনারা এই থিমটা দেখতে পাবেন। এই যে ওশান ডাব্লিউপি, এই থিমগুলো খুব পপুলার, এই যে অ্যাস্ট্রা, হ্যালো, তারপর ওশান ডাব্লিউপি। সো আমি এটা ইনস্টল করলাম। ফ্রি বাট খুবই পপুলার। দেন অ্যাক্টিভেট করলাম। ওকে, দেখি একবার কি অবস্থা। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, বা না সরি, যখন আপনি কোনো থিম ইনস্টল করবেন, ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি থিমটা ইনস্টল করার পরে সেকেন্ড স্টেপ হচ্ছে ওই থিমের সাথে সংশ্লিষ্ট
প্লাগইনগুলোর সাথে সাথে ইনস্টল করবেন। দেখেন থিম ইনস্টল করার পরে ওরা কি বলতেছে আপনাকে এই যে ওশান এক্সট্রা এই প্লাগইনটা ইনস্টল করতে বলতেছে, তাই না? বিগিন ইনস্টলিং প্লাগইন। সো এখানে আমি ক্লিক করলাম, প্লাগইনটা আমরা ইনস্টল করে ফেললাম। রিটার্ন টু ড্যাশবোর্ড, ডান। সো প্লাগইন ইনস্টল করা ডান। এবার 3 নম্বর কাজটা হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করবো, যেহেতু আমরা একটা ওয়েবসাইট বানাবো। সেখানে আমরা একটা পেজ দিলাম। ওকে, নেক্সট নেক্সট নেক্সট, গেট স্টার্টেড। পেজটার নাম দিলাম হোম, আর কিছুই দেবো না, হ্যাঁ, পাবলিশ করে দিলাম, ডান। এবার হচ্ছে আমরা আরেকটা কাজ করব। এবার হচ্ছে আমরা সেটিংস থেকে রিডিংয়ে যাব। এটাকে আমরা হোম পেজ থেকে স্টেরিক হোম পেজ হিসেবে সিলেক্ট করে দিলাম। এবার রিলোড দিলাম, তাহলে আমাদের হোম পেজটাই হোম পেজের ডিসপ্লে হিসেবে আমাদের হোম যে পেজটা আমরা ক্রিয়েট করেছি সেটাই আছে, তাই না? এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে এনভায়রনমেন্ট সেটআপ নিয়ে? না ভাই। ওকে, এবার আমরা কি করব? আমরা হচ্ছে এই যে উপরের এই পার্টটাকে বলা হয় টপ বার, এটাকে বলা হয় হেডার, এটাকে বলা হয় টাইটেল, এই পার্টটাকে বলা হয় সাইড বার, এটাকে বলা হয় বডি ফুল উইথ, এটাকে বলা হয় উইজেট, আর নিচেরটাকে বলা হয় ফুটার। বুঝতে পারছেন? ভাই সেটিং থেকে আমরা যেটা হোম পেজের এটা বললাম ওটা একটু দেখাবেন প্লিজ। এই যে স্ট্যাটিক সেটিংস থেকে হোম পেজ। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, এখন আমরা এই পেজটাকে একটু ডিজাইন করব, তাই না? এই পেজটাকে ডিজাইন করে আমি আমার মতো করে একটা পেজ ডিজাইন করব, তাই না? একবারে স্ক্র্যাচ থেকে ডেভেলপ করব, বুঝছেন? জি ভাইয়া। ওকে, আমরা এডিট পেজে গেলাম। এই পেজটাকে ফুল আমি ব্ল্যাঙ্ক করে ফেলবো, একটু পরে একবারে খালি করে ফেলবো। এডিট পেজে আসলাম। সো এডিট পেজে আসার পরে আমি চাচ্ছি এই ওয়েবসাইটটা ফুল উইথ হবে, এখানে কোনো সাইড বাই থাকবে না, কারণ এটা তো ব্লগ ওয়েবসাইট না, এটা একটা রেগুলার ওয়েবসাইট হবে বা একটা ল্যান্ডিং পেজ হবে, তাহলে আমার সাইড বারের দরকার নেই। তো আমি চাচ্ছি এটাকে ফুল উইথ করতে। ফুল উইথ করার জন্য এই যে ওশান ডাব্লিউপি সেটিংসটা দেখতে পাচ্ছেন না, এটা কোথা থেকে আসলো? এটা আসছে আমি যে ওশান ডাব্লিউপি থিমটা ইনস্টল করেছি সেই থিমের সাথে একটা প্লাগইন ছিল, যে প্লাগইনটার নাম ছিল ওশান এক্সট্রা, সেই প্লাগইন থেকে এই সেটিংসগুলো আসছে। বুঝতে পেরেছেন? ওকে, জি ভাইয়া। এখানে এসে আমি বললাম 100% ফুল উইথ বলে আমি আপডেট দিলাম। এবার এসে এখানে একটা রিলোড দেন। সাইডবারটা আছে নাকি গেছে? গেছে ভাইয়া। চলে গেছে। এবার আমি চাচ্ছি এই যে টাইটেল হোম এই লেখাটা থাকবে না, কারণ আমার টপ বার আছে, হেডার আছে, ফুটার আছে, আমার এই টাইটেলেরও দরকার না, এখানে উইজেটেরও দরকার না। আমি চাচ্ছি এই দুইটাও রিমুভ করে ফেলতে। কিভাবে করব? এই যে দেখেন টাইটেল, টাইটেলে এসে আমি ডিসপ্লে পেজ টাইটেল, ডিসপ্লে হেডিং, আমি বলছি ডিসপ্লে পেজ টাইটেল, এটাকে আমি ডিসেবল করলাম। ডিসেবল করে আমি এবার রিলোড দিলাম। টাইটেল আসে না গেছে? গেছে ভাইয়া। এবার আমি চাচ্ছি এই যে ফুটার উইজেট, মানে ফুটারের ঠিক উপরের পার্টটাই তো ফুটার উইজেট, তাই না? মানে সরি উইজেট বলা হয় যেটা, যেটা আমরা গত ক্লাসে দেখছি। আমি সেই উইজেটটা রিমুভ করতে চাচ্ছি। আমি ফুটারে এসে বললাম ফুটার উইজেটের যে পার্টটা আছে এটা আমি ডিসেবল করে দেব, কিন্তু কপিরাইটটা আমি রাখতে চাচ্ছি। গেছে উইজেট? জি ভাইয়া। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমি কি বোঝাতে পারছি? জি না ভাইয়া। পুরো পেজের স্ট্রাকচারটাকে বোঝাতে পারলাম? জি ভাইয়া। ভাই আমরা কি প্রত্যেকটা থিমের ক্ষেত্রে কি আমরা এই জিনিসটা পাবো? না না, সব থিমে তো এক হবে না, বাট আমি যে বেসিকটা দেখাচ্ছি সেটাই দেখেন। এই থিম দিয়ে আমি কিচ্ছু করবো না, আমি হচ্ছে পেজটাকে জাস্ট ক্লিন করলাম, ক্লিন করে আমি তারপর নিজের মতো করে পেজটা ডিজাইন করবো। ওকে, আচ্ছা আচ্ছা ভাই। আমি জাস্ট থিম থেকে কি নিব? এই ফুটার, এই হেডার আর হচ্ছে টপ বার, আর ভিতরে যা বডি পার্ট আছে সেটা আমি আমার নিজের মতো করে কাস্টম ডিজাইন করবো। ওকে জি ভাইয়া। ওকে, সো এবার আসেন, এবার আমি কি করব? আমাকে এবার ফার্স্টে কোন কাজটা করতে হবে? এই যে টপ বার নিয়ে কাজ করতে হবে। সো আমি জানি একটা থিমের অপশনগুলো কোথায় থাকে, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনে, তাই না? দেখছিলাম গত ক্লাসে কাস্টমাইজ অপশনটা। জি ভাইয়া, কাস্টমাইজ অপশনে থাকে।
দেখুন তো গত ক্লাসের থিমের সাথে আজকের থিমের কি পার্থক্য, অনেক বেশি অপশন না? জি ভাইয়া। আচ্ছা, সো আমি এই পার্টটাকে বলছিলাম টপ বার। সো আমি টপ বারে চলে আসি, জেনারেলে চলে আসি, না কন্টেন্টে চলে আসি। দেখেন কন্টেন্টে আসার বলছে আমাকে কিছু কন্টেন্ট দিতে, এখানে এই যে প্লেসের কন্টেন্ট। সো আমি কি করতে পারি এখানে, আমি কিছু কন্টেন্ট দিতে পারি। একটা ওয়েবসাইটে টপ বারে কি কি থাকে বলেন তো? এই যে টপ বারে এখানে কি কি থাকতে পারে? লেফট সাইডে কি বাটন থাকে ভাইয়া, বাটন থাকে বা অ্যাড্রেস থাকে, আর সোশ্যাল আইকন থাকে, সোশ্যাল আইকন, অ্যাড্রেস, আর কি থাকে? ফোন নাম্বার থাকতে পারে। ফোন নাম্বার থাকে, ইমেল থাকে। আচ্ছা, সো মনে করেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, abc@wordpress.com। আসছে না? জি ভাইয়া। তারপর মনে করেন আমি একটা নাম্বার দিলাম, আসছে নাম্বারটা? জি ভাইয়া। তারপর মনে করেন আমি চাচ্ছি এগুলোর পাশে সামনে যদি একটা আইকন দিতে পারতাম খুব ভালো হতো, তাই না? জি জি ভাইয়া। আইকনের জন্য কোথায় যেতে হয়? ফন্ট অসাম আইকন। ফন্ট অসমে যাই, আচ্ছা ফন্ট অসম 6 আমাকে আবার চেক করে নিতে হবে এই থিমের সাথে কম্পিটেবল কোন থিম, কোন ফন্ট। হ্যাঁ, ওশান ডব্লিউপি চেঞ্জ হলো। এটা হচ্ছে ডকুমেন্টেশন। আচ্ছা, ওরা বলছে ফন্ট অসম 5 এর আইকনগুলো ওরা সাপোর্ট করে। সো 5 না, ঠিক আছে। ফন্ট অসম 5 ভাই ডকুমেন্টেশনটা কি সব থিমেরই পাওয়া যাবে? সব থিমের নাম লিখে সার্চ দিলেই পাবেন। জি ভাই। এবং ডকুমেন্টেশন দেখেই পড়াশোনা করতে হবে। আচ্ছা, 5টা কি 6 হিসেবে ওরা বলতেছে, ঠিক আছে, সমস্যা নেই। তো আমি একটা নেই হচ্ছে আপনার কোনটা নিব? ফার্স্ট হচ্ছে আমি একটা এনভেলপ নিই। এনভেলপটা নিলাম হচ্ছে এই যে এটা। সো আমি এটা কপি করলাম, কপি করে দিয়ে দেখি কাজ করে কিনা। আচ্ছা, কাজ করে নেই, তাই না? তাহলে আমরা আরেকটা কাজ করি। আমার মনে হয় এটা অন্য বাসনের সাথে অ্যাভেলেবেল, আমি এটা একটু নিয়ে আসি। সিক্সে চলে যাচ্ছে, 5টা গেল। 6 এর প্রবলেম আছে, 6 আবার হচ্ছে পেইড। আচ্ছা, এটা একটু দেখি। কপি করলাম, এই যে চলে আসছে, দেখছেন? জি ভাইয়া। ভাইয়া এটা কি ওই যে ইয়া সহ দিতে হবে, মানে আই ট্যাগ সহ দিতে হবে? হ্যাঁ, আর একটা দিব আমি হচ্ছে ফোন নাম্বার। দেখেন আমার কিচ্ছু লিঙ্ক আপ করতে হয়নি, অটো লিঙ্ক আপ করা আছে। জি ভাইয়া। একটা স্পেস দিয়ে দিলাম। ওকে, সো ফোন নাম্বার আর আইকন আছে। ওকে ফাইন। এবার হচ্ছে এই পাশে আমি চাচ্ছি সোশ্যাল আইকনগুলো। তো সোশ্যাল আইকনের জন্য আমাকে এখানে কি করতে হবে, কি কি চাচ্ছেন? আমি চাচ্ছি ফেসবুক, ফেসবুকের লিঙ্ক দিব। আমি চাচ্ছি ফেসবুক, টুইটার, টুইটার চাচ্ছি, টুইটার দিব। ইনস্টাগ্রাম চাচ্ছি, লিঙ্কডইন। ইনস্টাগ্রাম দিব। আর হচ্ছে লিঙ্কডইন, না? জি ভাই। লিঙ্কডইন, 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 লিঙ্কডইন। এখানে কি লিঙ্কডইন নাই? এই যে লিঙ্কডইন দিয়ে দিলাম, দেখেন চলে আসছে। জি ভাইয়া। ওকে, আমি এটা পাবলিশ করে দেই। দেখেন আমার টপ বারে আসছে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস আর লিঙ্ক। জি ভাইয়া। ওকে, এবার আমি একটা কাজ করি, আমি এখান থেকে আবার দিতে পারি যে সোশ্যাল আইকনগুলো ফন্ট। আচ্ছা, এগুলো একটু দেখাই আমি। ফার্স্ট হচ্ছে জেনারেল অপশন আসবেন, এখান থেকে আপনি যদি ইচ্ছা করলে টপ বার নাও রাখতে পারেন। সব ওয়েবসাইটে যে টপ বার থাকবে এমনটা না। আপনি যদি টপ বার না রাখতে চান তাহলে হচ্ছে এটাকে আনচেক করে দেবেন, দেখেন টপ বার চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, সো আমি আবার এনাবেল টপ বার করলাম।
তারপর হচ্ছে আপনি চাচ্ছেন আইকন লেফটে রাখবেন আর ইনফরমেশনগুলো রাইটে রাখবেন, তাহলে এই যে এখান থেকে সেন্টারও রাখতে পারেন ইচ্ছা করে, যেটা আপনার ইচ্ছা, সেন্টার তারপর হচ্ছে লেফটে রাখতে পারেন। সো আমি বাই ডিফল্ট যেটা আছে সেটাই রাখলাম। তারপর হচ্ছে আপনি হচ্ছে ইয়া করবেন কি যেন বলে, একটু প্যাডিং দিতে চাচ্ছেন, সেই দেখেন টপে আপনি চাচ্ছেন 12 পিক্সেল, বটমে চাচ্ছেন 12 পিক্সেল, দেখছেন প্যাডিং পাইছে টপ বটমে। প্যাডিং মানে কি ভিতরে জায়গা না, জি ভাই, জি ভাই ভিতরে জায়গা না। সো লেফট রাইট আমি প্যাডিং দেবো না, কারণ লেফট রাইটে তো প্যাডিং দেওয়ার আমার দরকার নেই, আমি একটু কমায় দিই 10 রাখবো। ওকে, এবার আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে, সো আমরা এই থিমে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি এই কালারটা ইউজ করতে পারি। ওকে, এই কালারটা ইউজ করলাম। ভাই টেক্সট কালারটা হোয়াইট করে দিব আমরা। হ্যাঁ, সো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম এটা, আর টেক্সট কালারটা আমরা হোয়াইট করে দিই। হোয়াইট হয়েছে? জি ভাই। আচ্ছা, এটার গেল টেক্সট কালার, হোয়াইট করলাম। এখানে তো আপাতত কোনো লিঙ্ক নাই, লিঙ্ক থাকলে লিঙ্ক কালারও করা যেত। আমরা একটু ব্যাক করে সোশ্যালে চলে আসি। এবার সোশ্যালের কালারগুলো ঠিক করতে হবে। সো এখানে এসে আমি হচ্ছে সোশ্যালের লিঙ্ক কালারগুলো হচ্ছে হোয়াইট করে দিই। হোয়াইট হয়েছে? জি ভাই। আর এখানে আমি হোভার কালারটা ব্ল্যাক করে দিই। ব্ল্যাক হয় হোভারে? জি ভাই। ওকে, সো এই গেল আমার। আমি ইচ্ছা করলে এখানেও ওদের আইকনের ফন্ট সাইজও বাড়ায় নিতে পারি, এই যে দেখেন। একটু বাড়াই দেন ভাই। জি ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে ভিতরে প্যাডিং দিতে চাইলে প্যাডিং দিতে পারি, 6 করে দেওয়া আছে লেফট রাইটে, এই যে প্রত্যেকটার মধ্যে প্যাডিং দেওয়া আছে, ইচ্ছা করলে আপনি দিতে পারেন ভিতর থেকে, তাহলে নেবেন। ভাইয়া কন্টেন্টের সাইজও বাড়ানো যাবে? কন্টেন্টের সাইজও বাড়াই দিলে ভালো হয় ভাই। আসেন এখানে দেখি টেক্সট সাইজ বাড়ানো এখানে টেক্সট সাইজ বাড়ানোর অপশন, কন্টেন্ট না, এখানে টেক্সট সাইজ বাড়ানোর অপশন নেই, বাট অপশন আছে। আপনি এখানে ক্লাস মানে কোড দিতে হবে, কাস্টম করে যেতে হবে, ওটা আমি দেখাচ্ছি একটু পর। তো এটা আমি পাবলিশ করলাম, রিলোড দিলাম। এখানে যদি সাইজ বাড়াতে চান ইন্সপেক্টে যান, এই যে কন্টেন্টের ধরেন ফন্ট সাইজ দেন, বাড়ছে? সাইজ বাড়ে? জি ভাইয়া। জি ভাই। এখন এটাকে কোথায় নিয়ে সেভ করতে হয় বলেন? ভাই ওই যে কাস্টমাইজ সিএসএস পারবেন করতে? জি ভাই। ক্লাস আইডি ধরতে পারেন তো? সিএসএস জি পারেন? ভাই। সিএসএস পারলে আপনার কাছে ওয়ার্ডপ্রেস অনেক ইজি হবে। এই যে আপনি চাচ্ছেন এটার ফন্ট সাইজটা বাড়াইতে, এখন একজন নন কোডার যে এসটিএল সিএসএস শিখে আসে না, সে কিন্তু পারবে না, কারণ এই থিমে এই অপশনটা নাই, কিন্তু আপনারা পারবেন। এটাই হচ্ছে আপনার কোড শেখার। সিএসএস এবং এইচটিএল এর মানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এই পর্যন্ত আমার তাহলে টপ বার গেল। এবার আমি চলে আসি হেডার। সো হেডার সেকশন আমি কি করব? সো হেডার সেকশন হচ্ছে আমার হচ্ছে এখানে আমি লোগো রাখবো, অথবা আমি হচ্ছে কোনো টাইটেল, সব ওয়েবসাইটে যে আবার লোগো থাকে এমন অনেক, আবার টেক্সট লোগো ইউজ করে, আবার এখানে থাকবে মেনু। সো আমি লোগো আর রাখলাম না, এটাকে পোর্টফোলিও ল্যান্ডিং দিলাম, পোর্টফোলিও ল্যান্ডিং পেজ হিসেবে রাখলাম। আর এই পাশে আমি রাখবো মেনু। আচ্ছা, মেনু রাখার জন্য তাহলে আমাকে আগে একটা মেনু ক্রিয়েট করে আসতে হবে। চলেন আমি একটা মেনু ক্রিয়েট করে আসি। মেনু ক্রিয়েট করতে পারেন? জি ভাইয়া। জি ভাইয়া। সো এখানে এসে আমরা একটা মেনু নাম দিলাম, একটা মেনু ক্রিয়েট হলো। এখন হচ্ছে মেনু ক্রিয়েট হওয়ার পরে এখানে হচ্ছে আমরা অপশনগুলো আনবো, তাই না? সো অপশনগুলো আনার জন্য আমাকে কি করতে হবে? এখান থেকে আমি হোম পেজটা নিলাম, হোম, তারপর হচ্ছে কাস্টম লিঙ্ক নেই, এখানে আমি দেখলাম অ্যাবাউট। আমি এই পেজটাকে ওয়ান পেজ ওয়েবসাইট বানাবো, বুঝছেন? জি ভাইয়া। তাহলে এখানে আমি আপাতত হ্যাশ হিসেবে রাখলাম। একটু মিউট করেন, সাউন্ড হচ্ছে কাজ জন্য। আচ্ছা, হোম, অ্যাবাউট, তারপর আমি দিলাম হচ্ছে পোর্টফোলিও, তারপরে দিলাম স্কিল, তারপরে দিলাম কন্ট্যাক্ট। এটাকে আমরা মেন মেনু হিসেবে রাখলাম, সেভ করলাম। দেখেন তো আসছে, আমার মেনু আসছে। জি ভাইয়া। ওকে, কাস্টমাইজ অপশনে আবার চলে যায়।
ওকে, হোম অ্যাবাউট স্কিল পোর্টফোলিও চলে আসলাম আমরা, তাই না? এবার আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের এই আবার হেডার সেকশনে চলে যাই। এখন এখানে আমরা কি করব, আমি চাচ্ছি আমার হেডার সেকশনটা একটু ক্লিন রাখতে, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ইউজ করবো না, আপনার ইচ্ছা করলে আবার করতে পারেন। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। এই যে আবার নিচে বর্ডার বটম কালার আছে হোয়াইট, আগেরটারও বটম কালার হোয়াইট ছিল, সো আমি এটা হোয়াইটই রাখবো, বুঝছেন? ব্যাকগ্রাউন্ডটা একটু ক্লিন রাখতে চাচ্ছি, হ্যাঁ। আর এখানে আপনি যদি চাচ্ছেন যে এটার একটু হাইটটা আর একটু বাড়ায় দিতে, বা মেনুগুলোর সাইজটা একটু বাড়ানো যাবে? এটা ফন্ট সাইজ, জি স্যার, ফন্ট সাইজ। আচ্ছা এটা আমরা দেখতেছি, আমরা একটু নিচে যাই। আচ্ছা এটা আরেকটা কাজ করতে পারেন, আপনার হচ্ছে এই মেনুটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে নিতে পারেন, এই যে সেন্টারে রাখতে পারেন। সেন্টারে সুন্দর লাগতেছে না, টপ মেনু হিসেবে রাখি, দেখি কেমন লাগে। এইভাবেও রাখতে পারেন। তারপর হচ্ছে ফুল স্ক্রিন হিসেবে রাখলে কেমন লাগে দেখি, হ্যামবার্গার হয়ে যাবে, এই যে হ্যামবার্গার মেনু। তারপরে হচ্ছে ট্রান্সপারেন্ট কেমন হবে না, ট্রান্সপারেন্ট ভালো হবে না, ভার্টিক্যাল। মানে কথা হচ্ছে কি আপনাদেরকে এই অপশনগুলো দেখতে হবে, ঘুরে ফিরে কোনটা আছে। আমি মিনিমালটাই রাখলাম, ওকে। সো মিনিমালটা রাখার পরে দেখে কি অবস্থা। একসাথে লাইভ ক্লাস নিচ্ছি, আবার হচ্ছে রেকর্ডিং করছি, তো এর জন্য মাঝে মাঝে হ্যাং করতে পারে। আচ্ছা, সো মিনিমালটাই রাখলাম। ব্যাকগ্রাউন্ড কালার কোথা থেকে চেঞ্জ করবেন এগুলো দেখা দিলাম। আর যদি ভিতরে প্যাডিং দিতে চান, এই যে দেখেন, এই যে প্যাডিং দিতে পারেন, ঠিক আছে। আপাতত আমি রাখলাম না, প্যাডিং যা আছে তাই রাখলাম। এবার হচ্ছে আমি ব্যাক করে আমি হচ্ছে কি করব, হচ্ছে এটা জেনারেল, আচ্ছা এটা হচ্ছে আমি মেনুতে গেলাম। এই যে দেখেন মেনুতে আসার পরে এখানে কি এই যে এখান থেকে সেন্টার করা যায়, লেফট করা যায়, রাইট করা যায়, ওকে। লিঙ্ক কালার, আচ্ছা মেনুর কালারটা চেঞ্জ করতে পারি, আমরা এই কালারটা রাখি, হ্যাঁ। এই কালারটা কি আছে একটু দেখে আসি, কালারটা কি আছে। ওকে, এই কালারটা রাখলাম মেনুর লিঙ্ক কালার হিসেবে, ওকে। আর হোভার কালার হিসেবে রাখলাম ব্ল্যাক, এই দেখেন ব্ল্যাক কালার। আর কারেন্ট মেনু মানে কোন অপশনে আছে ওটা হিসেবে রাখলাম হচ্ছে আমরা, ওটা আমরা ব্ল্যাকে রাখি। এই এখন কারেন্ট হোম পেজে আছে আমি, ঠিক আছে। আচ্ছা এবার আর কি করব, আর হচ্ছে এখানে ফন্ট সাইজের অপশন আছে কিনা। আচ্ছা এই যে এখানে সার্চ আইকনটা এখান থেকে সরাই বলতে পারেন, এটা ডিসেবল দিলে সার্চ আইকনটা চলে যাবে, ওকে। আপনার যদি ড্রপ ডাউন মেনু থাকতো বা ক্যাটাগরি থাকতো, ওইগুলোর অপশন, এই যে ক্যাটাগরি ড্রপ ডাউন মেনু এখানে আছে এটার। আর ফন্ট সাইজ না, ফন্ট সাইজের কোনো অপশন আপাতত দেয় নাই, না দেয় নাই, তো এটা আমাকে সিএসএস করতে হবে। না দেয় নাই, সো এটাকে আমরা পাবলিশ করে ফেলি, সেম। ক্লাস ধরা হয়নি ঠিক মতো, এটা ধরতে হবে। মেনু লিঙ্ক ভুলেই গেছি, এই যে বুটস্ট্র্যাপে মনে আছে মেনু লিঙ্ক। আচ্ছা যদি না আসে একটা ইম্পর্টেন্ট ইউজ করি, এবারে আসছে, এর আগে আবার আসেনি কেন, কারণ ইম্পর্টেন্ট। ডাই ইম্পর্টেন্টের কথা মনে আছে, ডাই ইম্পর্টেন্ট ভাই আমাদের তো বুটস্ট্র্যাপ দেখান নাই। ও আচ্ছা আচ্ছা, আপনাদের তো বুটস্ট্র্যাপের না, আপনার তো রেসপন্সিভ ডিজাইন না। আচ্ছা এটা হচ্ছে ডাই ইম্পর্টেন্ট ট্যাগের কথা আপনাদেরকে কখনো বলছিলাম? জি না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা ডাই ইম্পর্টেন্ট ট্যাগটা হচ্ছে এমন একটা ভ্যালু, সেটা হচ্ছে মনে করেন আপনার কোনো ক্লাস আপনি কল করছেন, মানে সেটা বুটস্ট্র্যাপে হোক, সেটা ওয়ার্ডপ্রেসের কোনো একটা ক্লাসে আপনি ওভাররাইট করতে চাচ্ছেন, তখন যদি আপনার সিএসএসটাকে আপনি পেতে চান, তখন ওই সিএসএসের ওই ভ্যালুর পরে একটা এক্সক্লেমেটরি সাইন লিখে ইম্পর্টেন্ট লিখবেন, তাহলে হচ্ছে আপনারটা পাবে।
বুঝতে পেরেছেন? ওভাররাইড করার জন্য ডাই ইম্পর্টেন্ট ট্যাগটা ইউজ করা হয়। ক্লিয়ার? জি ভাইয়া। ভাই পুরো নাম কি ডাই ইম্পর্টেন্ট? হ্যাঁ। নরমালি তো ইম্পর্টেন্টই সবগুলা পায় না, থিম স্কিপ করে মোটামুটি। এই যে দেখেন হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট রোল ইন সিএসএস, এই যে এটাকে এই যে এখানে গেলে পাবেন। আমি একটু দেখাই দেয়, হ্যাঁ, যেহেতু আপনারা রেসপন্সিবল না। এই যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্টের রোল কি? ইম্পর্টেন্ট ইউজ টু এ মোর ইম্পর্টেন্স টু এ প্রপার্টি ওর ভ্যালু দ্যান নর্মাল। মানে নর্মালের থেকে এখানে ইম্পর্টেন্টে ইউজ করা হয়, এটা ওভাররাইড করে প্রিভিয়াস স্টাইলিং রুলস ফর দ্য স্পেসিফিক প্রপার্টি অন দ্যাট এলিমেন্ট। লাইক হচ্ছে আপনি কোনো একটা প্রপার্টি ব্লু আছে, ব্যাকগ্রাউন্ড কালার অথবা গ্রে আছে, কিন্তু আপনি চাচ্ছেন যেটা আপনার কালারটাই পায়, সেই জন্য আপনাকে এই যে ডাই ইম্পর্টেন্ট এই ভ্যালুটা পাশে লিখতে হয়। ক্লিয়ার? সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছেন? সবাই এখানে তো ভাই শুধু ইম্পর্টেন্ট লিখছে, আমাদের কি ডাই ইম্পর্টেন্ট লিখতে? হ্যাঁ, এটাকে শুধু ইম্পর্টেন্ট লিখতে হবে এটাকে এক্সক্লেমেশন সাইনটা দিয়ে? এইটুকু লিখলে হবে। এটাকে বলে ডাই ইম্পর্টেন্ট, আগে বলতো, বাট লেখার নিয়মটা হচ্ছে আপনার সিএসএস, দেন হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, দেন হচ্ছে স্মল লেটারে ইম্পর্টেন্ট লিখবেন। ক্লিয়ার? জি ভাই। ডান। এবার হচ্ছে আমি রিলোড দিয়ে দেই। ওকে, আমাদের মোটামুটি আমাদের টপ বার শেষ, হেডার শেষ, এবার হচ্ছে ফুটার। ফুটারের জন্য আমি চলে যাই ব্যাক, এই যে ফুটার বটম, এখানে এসে আমি ফুটারটা লিখবো। হ্যাঁ, এখানে কি লেখা আছে? কপিরাইট 2020। এই যে 2021 কিন্তু ডাইনামিক। কিভাবে? এই যে দেখেন এখানে একটা ডাইনামিক প্রপার্টি ইউজ করছে, মানে এটা যখন যে বছরটা আসবে সেই বছরের অটোমেটিক ইয়ারটা চলে আসবে। তো আমি এটার আগে পরে চেঞ্জ করি। অল রাইটস ওকে, লেখাটা বোঝা যাচ্ছে না। আমি একটা কাজ করি, এই ব্যাকগ্রাউন্ডের এই কালারটা বসাই দিই। আমি দুইটা কালারে বেশি ইউজ করবো না, একটা ব্ল্যাক আর একটা হচ্ছে এই কালারটা, আর নিচে হচ্ছে এই টেক্সটের কালারটা হচ্ছে হোয়াইট, টেক্সট কালার হোয়াইট। ডান। প্যাডিং, সরি, পাবলিশড। সো সবাইকে ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? জি না ভাইয়া। সবাই ক্লিয়ার? সবাইকে কি বোঝাতে পারলাম এ পর্যন্ত? ক্লিয়ার? ওকে, এবার আসেন, আমরা তো এই পেজের থিমে যে যে অপশনগুলো আছে সেগুলো দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের বেসিক এনভায়রনমেন্টটা সেট আপ করলাম, বেসিক স্ট্রাকচারটা করলাম। এখন মেইন তো আমি আসলে কাজ এখনো শুরুই করিনি। মেইন কাজ কি হচ্ছে? মেইন কাজ হচ্ছে আমার এই বডি পার্টের এটা কাস্টমাইজ করা বা বডি পার্টটা ডিজাইন করা। তো এই জন্য আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে একটা পেজ বিল্ডার ইনস্টল করতে হবে। এখন আমি একটু বলি, টপ পেজ বিল্ডার ইন ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে কি কি পেজ বিল্ডার আছে? এই যে দেখেন বিবার বিল্ডার আছে, ডিবি বিল্ডার আছে, ভিজুয়াল কম্পোজার আছে, এলিমেন্টর আছে, অনেক পেজ বিল্ডার আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে চেষ্টা করবো অ্যাটলিস্ট 3টা পেজ বিল্ডার দেখাইতে, আর আপনাদেরকে রিসোর্স দিয়ে দেয় যেন বাকিগুলো, মানে অলমোস্ট সব পেজ বিল্ডারের সেম, লাইক যদি মনে করেন 19-20 এই পার্থক্য। বাট বেস্ট যে পেজ বিল্ডারগুলো কাজ বেশি মার্কেট প্লেসে অ্যাভেলেবেল, সেই পেজ বিল্ডারগুলোই আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? সো আজকে আমরা দেখব যে পেজ বিল্ডারটা, সেই পেজ বিল্ডারটার নাম হচ্ছে এলিমেন্টর। এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেসের নাম্বার 1 পেজ বিল্ডার। আমি একটু যাই, এলিমেন্টর পেজ বিল্ডার, এটা দেখেন, এটাকে বলা হয় নাম্বার 1 পেজ বিল্ডার, দ্য ওয়ার্ল্ডস লিডিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার। এখন পর্যন্ত প্রায় 50,000-এর উপরে ওয়েবসাইট এই পেজ বিল্ডারের মাধ্যমে তৈরি করা, সরি 50 লাখ ভুল বলছি, 50 লাখ, অলমোস্ট 5 মিলিয়নের উপর ওয়েবসাইট এই পেজ বিল্ডারের মাধ্যমে তৈরি করা। এবং এই পেজ বিল্ডারের 2টা ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। আজকে আমরা ফ্রিটাই দেখবো, নেক্সট ক্লাসে আমরা প্রোটা দেখবো। বুঝতে পেরেছেন? প্রাইসিংটা আমি যদি একটু দেখি। জি ভাইয়া। আচ্ছা, ফ্রিটা তো ফ্রি, যেটা হচ্ছে আমরা আজকে দেখবো।
এছাড়া প্রোটার দাম হচ্ছে $50 প্রতি বছরে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, 3টা ওয়েবসাইটের ক্ষেত্রে $100, 25টা ওয়েবসাইটের ক্ষেত্রে $200, 100টা ওয়েবসাইটের ক্ষেত্রে $500 এবং 1000-এর উপর ওয়েবসাইটের ক্ষেত্রে $999। সো আপনারা কি এখন কিভাবে এটা শিখবেন? ফ্রিটা তো আজকে শিখবেন, প্রোটাও আমি আপনাদেরকে দিয়ে দিব নাল ভার্সন, মানে যেটা লাইসেন্স ক্লেম করবেন আপনাদেরকে, আপনারা অ্যাজ এ প্র্যাকটিস পারপসে ওটা ইউজ করতে পারবেন। বাট যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন ডেফিনেটলি ক্লায়েন্ট আপনাকে এটা কিনে দেবে বা আপনাকে সাজেস্ট করবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো আমরা এবার কাজ শুরু করি। এবার হচ্ছে আমরা পেজ বিল্ডারটা ইনস্টল করবো। সো আমি অ্যাড নিউতে গেলাম, প্লাগইন থেকে অ্যাড নিউতে গিয়ে আমি সার্চ দিলাম এলিমেন্ট, ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার পরে এবার আপনার পেজে এসে একটা লোড দেন। এই যে এটা আপনার হোম পেজ না, এই পেজে এসে একটা লোড দেন, রিলোড দেন। রিলোড দেওয়ার পরে এখন দেখেন, আগে কিন্তু শুধু হোম পেজ হিসেবে ছিল, এখন দেখেন একটা নতুন অপশন আসছে, এডিট উইথ এলিমেন্টর। সবাইকে দেখতে পাচ্ছেন? এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। একটু অপেক্ষা করবেন, হ্যাঁ। সো এই এলিমেন্টার পেজ বিল্ডার হচ্ছে একটা ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার। এটা ফ্রন্ট এন্ডে কাজ করে, মানে এই পেজ বিল্ডারে আপনার লাইভ আপনি দেখতে পারবেন, আপনার কাজগুলো চেঞ্জ আপনি লাইভ দেখতে পারবেন। খুব স্মুথলি কাজ করে এবং ওয়ার্ল্ডের বেস্ট পেজ বিল্ডার, ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টরকে বলা হয়। সো এই পেজ বিল্ডারের মাধ্যমে আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবো। তার আগে আমি একটু বলে নেই, ল্যান্ডিং পেজ কি কেউ বলতে পারবেন? এনি আইডিয়া? ল্যান্ডিং পেজ কি বলেন জি তো? ভাইয়া। বলেন, একজন ভাইয়া বলেন। যেমন একটা এক জায়গায় মানে অনেক কিছু মানে কতগুলো পেজ থাকবে, ওখানে আমরা ক্লিক করলে নিচে স্ক্রল করে ওটাতে চলে আসবে। আচ্ছা। একটা পেজের মধ্যে সবকিছু অপশনস থাকবে। হ্যাঁ, 50% হয়েছে। তো এটা কি হোম পেজ? হ্যাঁ, এটাও বলা যেতে পারে। এছাড়া আর কেউ বলতে পারবেন? একজন বলছেন ওয়ান পেজ, একজন বলছেন হোম পেজ, যারা বলছেন কারেক্ট। এছাড়া আচ্ছা, ল্যান্ডিং পেজটা হচ্ছে, খুব মনোযোগ দেবেন, সবচেয়ে বেশি কাজ এটারই। ল্যান্ডিং পেজটাকে বলা হয় লিড কালেক্টিং পেজ। মানে হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের হোম পেজটাকে ল্যান্ডিং পেজ বলা হয়। ওই একটা পেজের ভিতরে ওয়েবসাইটের সব ইনফরমেশনগুলো থাকে, ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো। এই জন্য এই পেজটার গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ আপনার এই হোম পেজটা বা ল্যান্ডিং পেজটা যদি ভালো না হয় তাহলে কিন্তু বাকি পেজগুলোতে যাবে না। এখন অনেক ওয়েবসাইটে এমন হতে পারে শুধু ল্যান্ডিং পেজ আছে, অন্য কোনো পেজ নাই, ওই এক পেজের ভিতরে সব, মানে মাল্টি লেভেল পেজ না। সো ওটাকেও কিন্তু ল্যান্ডিং পেজ বলে। আর ল্যান্ডিং পেজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা কল টু অ্যাকশন বাটন থাকে। কল টু অ্যাকশন মানে কি? যেটার মাধ্যমে আপনার ফর্ম থাকবে, ভিজিটররা তাদের ডাটা সাবমিট করবে, সেই ডাটাগুলো আপনার ডাটাবেসে সেভ হবে, আপনার ইমেলে সেভ হবে, এবং ভবিষ্যতে সেই ইমেলের থেকে সেই ডাটাগুলো নিয়ে আপনি আপনার মার্কেটিং পারপোজে ইউজ করবেন। এই টোটাল অপারেশনটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। সবাইকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এই যে দেখেন, এখানে দেখেন ল্যান্ডিং পেজ কি। In online marketing, a landing page, sometimes known as a lead capture page, single property page, মানে single পেজের ভিতরে থাকে, static page, squeeze page, destination page। squeeze page মানে হচ্ছে একটা ফর্ম থাকবে, ডানের ভিতরে একটা ফর্ম থাকবে,
তারপর হচ্ছে সিঙ্গেল ওয়েব পেজ দ্যাট অ্যাপিয়ার্স ইন এ, তারপরে উইকিপিডিয়াতে গেলে বাকি আপনারা সব কিছু দেখতে পারবেন। আমরা একটু ইমেজে যাই। এই যে এখানে কিছু ল্যান্ডিং পেজের আপনারা ইনফরমেশন পাবেন, দেখেন মানে স্যাম্পল দেখতে পাবেন ল্যান্ডিং পেজগুলো আসলে কেমন হয়। এত ছোট আসলো, এর তো পুরো 2 নাম্বারই করলো। দিলাম কি আসলো কি? ওকে, সো দেখেন আচ্ছা এটাই দেখেন। তো দেখেন এই পেজটা একটু দেখেন মনোযোগ দিয়ে, এখানে কি আছে, এখানে একটা সেকশন আছে, সেকশনে এখানে কিছু কন্টেন্ট আছে, এখানে একটা ফর্ম আছে, আচ্ছা আমরা একটা বানাই। সো এখানে গেলে আপনি অনেকগুলো এক্সাম্পল পাবেন, এটার ভিতরে ঢুকলে আপনারা আরও অনেক এক্সাম্পল পাবেন। সো আমরা এরকমই একটা ল্যান্ডিং পেজ বানানোর চেষ্টা করব, যে লাইক এরকম যেখানে কিছু কন্টেন্ট থাকবে, তারপর হচ্ছে কিছু ইনফরমেশন থাকবে, অ্যাবাউট আস ইনফরমেশন থাকবে, বা এই ল্যান্ডিং পেজটা দেখতে পারেন। এই টাইপের আমরা একটা ল্যান্ডিং পেজ বানানোর চেষ্টা করবো এখন। হ্যাঁ, সো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। ওকে, সো আমরা ফার্স্টে কী করবো, আমরা ফার্স্টে হচ্ছে একটা সেকশন নেবো। সো এখানে ক্লিক করলে আপনি হচ্ছে সেকশন নেবেন। আপনি চাচ্ছেন একটা ফুল উইথ সেকশন। মনে আছে ওই যে আমরা ওয়েব ডিজাইনে যখন ক্লাস করছিলাম, আমরা কি করছিলাম, যখন একটা ফার্স্টে কি নিতাম, একটা সেকশন নিতাম, তাই না? মনে আছে আপনাদের? দেন সেকশনের কন্টেনারের ভিতরে আমরা কি করতাম, কিছু কন্টেন্ট নিতাম, তাই না? জি। তারপর আমরা কি করতাম, আরেকটা সেকশন নিতাম, কিছু টাইটেল দেওয়ার চেষ্টা করতাম, দেন এটাকে আমরা কি করতাম, 2 ভাগ বা 3 ভাগ করতাম, তাই না? মনে আছে? এটা হচ্ছে একটা সেকশন, আর ভিতরগুলোকে কি বলা হয়, কলাম, তাই না? ওকে, সো আমরা একটা সেকশন নিলাম। এখন pixels.com এ চলে যাই। সেকশন নিলাম আমরা, এই সেকশনটাকে সেকশনের স্টাইলে গেলাম। স্টাইলে গিয়ে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করবো। সো আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করি। ডাউনলোড করলাম। এবার আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপলোড করে দিই এখানে। আপলোড করে দিলাম, ইনসার্ট করলাম, আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে, বাট পুরোপুরি আসেনি। আমি লেআউটে গেলাম, এখানে গিয়ে আমি বলে দিলাম হাইট হচ্ছে মিনিমাম হাইট। মিনিমাম হাইটে চলে আসলো। আমি ইচ্ছা করলে এখান থেকে হাইটটা ইনক্রিজ করতে পারি, ডিক্রিজ করতে পারি। সো আমার হাইটটা আমি মিনিমাম হাইটে রাখলাম। স্টাইলে এসে এবারে এই ইমেজটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। সো আমি ইমেজটাকে বললাম রিপিট, নো রিপিট। সাইজ কী হবে বলেন, এখানে কভার হবে। কভার চলে আসছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। জি ভাইয়া। আচ্ছা, আমি এটাকে বললাম অ্যাটাচমেন্ট ফিক্সড, মানে এটা ফিক্সড থাকবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা ব্যাকগ্রাউন্ডে ফিক্সড থাকবে। হ্যাঁ, নর্মালি কি থাকে, স্ক্রল থাকে না? জি ভাইয়া। আচ্ছা, স্ক্রলে রাখলাম, ঠিক আছে। এ পর্যন্ত সবাই বুঝতে পারছেন? একটা সেকশন দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করলাম। এ পর্যন্ত কি ক্লিয়ার? ওকে, এবার আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর একটা ওভারলে দিতে, কারণ আমি এখানে কিছু টেক্সট দিব তো বোঝা যাবে না। সো ওই যে ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা কি করতাম, একটা ওভারলে দিতাম না? সো এরকমই। সো এখানে এসে আমি হচ্ছে একটা ব্ল্যাক কালারের ওভারলে দিই, দেন হচ্ছে আমি একটু অপাসিটিটা কমাই দিই।
এরকম রাখলাম। রাখার পরে এবার হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে একটা হেডিং দিলাম ওয়েলকাম টু মাই পোর্টফোলিও ওয়েবসাইট। দেওয়ার পরে এটাকে আমি সেন্টারে নিয়ে আসলাম। সেন্টারে আনার পরে এবার হচ্ছে আমি স্টাইলে গেলাম, লেখাটাকে আমি হোয়াইট কালার করলাম। টাইপোগ্রাফিতে গেলাম, খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি কিন্তু বারবার দেখাবো না। এখান থেকে আমি টাইপোগ্রাফিটা রোবটই রাখলাম, বা আমি অন্য টাইপোগ্রাফি ইউজ করতে পারি, ল্যাটো ইউজ করতে পারি, ল্যাটো রাখলাম। ফন্ট সাইজটা আমি একটু বাড়ায় দিলাম, 32 রাখলাম। আর ফন্ট ওয়েটটা 600 রাখলাম। ট্রান্সফর্ম আপার কেস, আর হচ্ছে লেটার স্পেসিংটা একটু বাড়ায় দিলাম। দ্যাটস ইট। দেন এর নিচে আমি কি করব, আমি হচ্ছে একটা ইনার সেকশন, একটা বাটন দিলে ভালো হয়। হ্যাঁ বাটনে দিব। এর নিচে আমি হচ্ছে একটা ইনার সেকশন নিলাম, ঠিক আছে। এই রো শেষ, এরপরে আমি আরেকটা এর ভিতরে একটা সেকশন নিলাম, মানে ভিতরে একটা ডিপ নিলাম। সেই ডিপকে 2 ভাগ করলাম, এই যে দেখেন 2 ভাগ। আপনি ইচ্ছা করলে অ্যাড নিউ কলাম করে 3 ভাগ করতে পারেন, অ্যাড নিউ কলাম করে 4 ভাগ করতে পারেন। সো আমি আপাতত কয় ভাগ রাখলাম, 2 ভাগে। সো আমি এখানে একটা বাটন দিব, এই যে দেখেন আমি এখানে একটা বাটন অ্যাড করলাম, ঠিক আছে। এবার আমি এই বাটনটাকে দিলাম, এই বাটনের এখানে এসে আমি লিখলাম অ্যাবাউট আস, এবং বাটনটাকে আমি লেফটে রাখলাম, ঠিক আছে, সরি রাইটে রাখলাম। আর বাটনে আমি কোনো আইকন দিতে চাই, তাহলে আমি একটা আইকন দিতে পারি, এই যে এখান থেকে আমি আইকন ইচ্ছা করলে আপলোডও করতে পারি অথবা আইকন অ্যাডও করতে পারি। সো আমি ফন্ট অপশন থেকে একটা আইকন দিই, অ্যাবাউট আসে কি হয়, এই আইকনটা আমি বসাই দিতে পারি, ওকে। আর আইকনটা হচ্ছে পরে থাকবে না, আগে দিই বিফোর। এবার আমি স্টাইলে চলে যাই। স্টাইলে গিয়ে আমি বললাম ব্যাকগ্রাউন্ডের কালারটা হবে কোন কালার, এই যে এই কালারটা, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? কারণ আমি একটু মেনটেন করতে চাচ্ছি। হ্যাঁ, কপি করলাম কালার কোডটা, কপি করে এই যে বাটনের ব্যাকগ্রাউন্ড ক্লাসিকে আসলাম, এই যে কালারের এখানে এসে কালারটা চেঞ্জ করে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এবার আর হচ্ছে আর কি চেঞ্জ করবো, টেক্সটের কালার হোয়াইটে রাখলাম, এই যে হোয়াইট টেক্সট কালার হোয়াইট। আর হচ্ছে টাইপোগ্রাফি, এখান থেকে আমি টাইপোগ্রাফিটা চেঞ্জ করে দিলাম ল্যাপটপ, মানে আমি সব সেম রাখতে চাচ্ছি। আর এটা ফন্ট সাইজটা 18 পিক্সেল করে দিলাম। আর কি করব, আর হচ্ছে হোভার, বাটনের হোভারে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক হবে, হ্যাঁ, যখন হোভার করব। ভাই বর্ডার রেডিয়াস দাও যাবে না? হ্যাঁ দিতে পারেন, এই যে ব্যাকগ্রাউন্ডে আপনি নরমালে আসেন, এখান থেকে যে বর্ডার রেডিয়াস দেন কত দিবেন, বুঝছে? জি ভাই। ওকে, সো আমরা এরকম রাখলাম। এখন আমি চাচ্ছি এই বাটনটাকে জাস্ট কপি করে এখানে বসাই দিতে। আসছে 2টা বাটন, জাস্ট এই বাটনটাকে কপি করে দিলাম। বাট একে এবার আমি এডিটে এসে একে আমি নিয়ে আসলাম এই পাশাপাশি নিয়ে আসলাম, ঠিক আছে। আর একে আমি নাম দিলাম পটাকাস। ক্লিয়ার? জি ভাই। এ পর্যন্ত ভাই দুইটার মাঝখানে একটু গ্যাপ দেওয়া যাবে না? হ্যাঁ গ্যাপ আছে তো, আপনি আরো গ্যাপ দিতে চাইলে এই যে এখান থেকে গ্যাপ দিতে পারেন। অ্যাডভান্সে গিয়ে এই যে দেখেন, আপনি রাইটে গ্যাপ দিবেন, তাই তো? না লেফটে? ভাই লেফটে, মানে দুইটার মাঝখানে একটু গ্যাপ হবে আর কি। ওকে, এই যে এখানে আসেন, বুঝছেন? জি ভাই। আমি আপনাদের দিলাম না। আচ্ছা দেখেন, এখানে গ্যাপ দেওয়ার সময় এই যে দেখেন, আপনি যদি এটা আনচেক না করে দেন তাহলে কিন্তু চারপাশে কাজ করবে। আপনি তো চারপাশে চাচ্ছেন না, শুধুমাত্র লেফটে চাচ্ছেন, তাই না? তখন এই যে লিঙ্ক ভ্যালুটা আনচেক করে নেবেন, এবার দিবেন। ক্লিয়ার? জি ভাই। ওকে, এই পর্যন্ত বুঝেন নাই কে বলেন? চলে আসছে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এটা রেসপন্স করেন, একজন দুইজন রেসপন্স। ক্লিয়ার ভাই। 26 জন আছেন, মাত্র 3 জন রেসপন্স করলে হবে? পাঁচ জন রেসপন্স করছে।
ওকে, সো এবার আসেন, আমার এই ওয়েবসাইটটা তো আমি বানালাম, এখন এটা তো ডেস্কটপের জন্য, আমার তো বানাতে হবে মানে ফুল রেসপন্সিভ, তাই না? সো আমি এবার একটা কাজ করি, রেসপন্সিভ মোডে চলে আসলাম। রেসপন্সিভ মোড মানে মোবাইল অপশনে আসার পরে দেখেন একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা কি বলেন তো? সবকিছু এলোমেলো হয়ে গেছে ভাই। এই বাটন দুটো এলোমেলো হয়ে গেছে, তাই না? জি ভাই। মানে বাটনগুলো মাঝখানে দুইটা থাকলে ভালো লাগতো, মানে ডেস্কটপে ঠিক আছে পাশাপাশি, বাট মোবাইলে মাঝখানে থাকলে ভালো হতো, তাই না? জি ভাই, নিচে নিচে আর কি, উপর নিচে। এই যে তাহলে আমি এই নিচেরটা, এই প্রথম এটাকে এডিট করব। এসে আমি একে বলে দিলাম টেক্সট লাইন কোথায়, সেন্টার। সেন্টার, আর পরেরটাকে সেন্টার। সেন্টার দিয়ে আমি আপডেট করলাম। এবার দেখেন ডেস্কটপে কি আছে পাশাপাশি, আর মোবাইলে উপরে নিচে। সবাইকে ক্লিয়ার? আপনি পাশাপাশি এটাও করতে পারেন। এই টেক্সটটা একটু বড় হয়ে গেছে না মোবাইল হিসাবে? জি ভাই। এখানে আসেন, এই যে টাইপোগ্রাফিতে আসেন, মোবাইলের ক্ষেত্রে আপনি দিয়ে দেন 22 পিক্সেল বা আরো কম। না, এত কম দিলে আমার বোঝা যাবে না। না, বেশি কম হয়ে যাবে। 22 ঠিক আছে। পিক্সেল। আর যেহেতু এটা পাশাপাশি লেগে গেছে, একটু লাইন হাইটটা বাড়ায় দেন। ঠিক আছে, এবার জি ভাই। আপডেট দিয়ে দিলাম। এবার দেখি ডেস্কটপে কি আছে। ডেস্কটপে ডেস্কটপের মতোই আছে, মোবাইলে মোবাইলের মতো আছে। তাহলে কি সবাই ক্লিয়ার? জি ভাই। কারো কোনো কোশ্চেন? স্যার এটা কি অটো রেসপন্সিভ হবে? হ্যাঁ, ডেফিনেটলি অটো রেসপন্সিভ। এই যে যান, রিলোড দেন, দেখেন রেসপন্সিভ আছে। সোশ্যাল আইকনগুলো, তখন সোশ্যাল আইকনগুলো যে ফন্ট সাইজটা কমাই দিবেন। আর ভাই মেনু বারটা তো আপনার মানে অটোমেটিক্যালি আইকন নিয়ে নিছে, এটা কি ভাবে? এটা হচ্ছে অটোমেটিক থিম থেকে আসছে, বুঝতে পারছেন? স্যার এলিমেন্টর দিয়ে কাজ করলে সবসময় অটো রেসপন্সিভ হবে, তাই তো? না, ওয়ার্ডপ্রেসের যে কোনো কাজ রেসপন্সিভ, বাট ওয়ার্ডপ্রেসের কাজ করার পরে আপনি এখন পেজ বিল্ডারের কাজ করছেন। আপনি কি গত ক্লাসটা করছেন সাদ আহমেদ? জি স্যার। গত ক্লাস যদি করে থাকেন তাহলে জানেন যে ওয়ার্ডপ্রেসে যাই করেন সেটা রেসপন্সিভ থাকে। বাট আমি যখন পেজ বিল্ডার দিয়ে কাজ করব তখন হচ্ছে আমাকে আবার রেসপন্সিবিলিটি ইস্যুসগুলো ফিক্স করে নিতে হবে। ওকে? আচ্ছা ভাই, যে কোনো কি থিমে কি এলিমেন্টর সাপোর্টেড? হ্যাঁ, অলমোস্ট। ওকে, সবাইকে ক্লিয়ার? জি ভাই। জি ভাই। চলেন তাহলে নেক্সট সেকশনে চলে যাই। আচ্ছা, নেক্সট সেকশনে যাওয়ার সময় আমরা একটা কাজ করি। আচ্ছা, এ পর্যন্ত তো করলাম, তাই না? ঠিক আছে, আমার এ পর্যন্ত অল ওকে। এবার হচ্ছে আমরা আরেকটা সেকশন নেব। আরেকটা সেকশনের জন্য আমি এবার এখানে আসলাম, নতুন একটা সেকশন নিলাম। এখন দেখেন এই প্রত্যেকটা সেকশন লেগে লেগে আছে না? আমরা একটা কাজ করি, এই সেকশনের এডিট অপশনে এসে আমি টপ বটমে 25 পিক্সেল করে কি নিলাম, মার্জিন নিয়ে নিলাম। হ্যাঁ, মার্জিন প্যাডিং ভাইয়া। ভিতরে মার্জিন নেয় না প্যাডিং নেয়? সরি। আচ্ছা, প্যাডিং নিলাম, তাই না? এবার নেওয়ার পর আমি এখানে কি করবো, একটা টাইটেল দিই। টাইটেল লিখলাম। এবার মজার ব্যাপার হচ্ছে কি জানেন, আসলাম এখানে এসে এই কপি করে, এবার স্টাইলটা মানে এটা যে স্টাইলে আছে, হ্যাঁ, এটার ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট যা যা আছে সব কপি করে এটাতে দিয়ে দিলাম। লেখাটা চলে গেছে কেন বলেন তো? কেউ কি বলতে পারবেন? ভাই কালারটা হোয়াইট ছিল, তাই হোয়াইট উপরে তাহলে কি করতে হবে, এটার কালারটা ব্ল্যাক করে দিতে হবে বা যে কোনো কালার। অন্য কালার দিতে হবে। বাট দেখেন কালারটা দিয়ে দিছে, এখন কি এটার মতোই আছে না? সেম ফন্ট ফ্যামিলি, ভাই স্টাইলটা কি উপরেরটাই পাবে? উপরের টাইপ আছে। উপরের স্টাইল আরেকবার করে দেখানো কিভাবে কপি করছে। এই যে আমি এটাকে আবার রিমুভ করে দিই। ঠিক আছে, এবার আমি একটা হেডিং নিলাম, হ্যাঁ, এটার নাম দিলাম অ্যাবাউট আস। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এই অ্যাবাউট আসের স্টাইলটা এটার মতো পাবে, মানে এটার কালার, এটার ফন্ট ফ্যামিলি, এটার স্পেসিং, এটার ফন্ট সাইজ সব এটার মতো পাবে। কারণ আমি আবার ধরে ধরে করতে আমার অনেক টাইম লাগবে। আমি জাস্ট হচ্ছে এখানে রাইট ক্লিক করে কপি লিখবো, শুধু কপি। ঠিক আছে, করে এখানে এসে রাইট ক্লিক করে শুধু স্টাইলটা পেস্ট করব, পুরোটা পেস্ট করব না। ওকে? ভাইয়া
হ্যাঁ, শুধু পেস্ট দিলে কি শুধু লেখাটা কি শুধু পেস্ট লেখা শুধু পেস্ট দিলে সবকিছু পেস্ট হবে, এই লেখা সব পেস্ট হয়ে যাবে। কিন্তু দেখেন আমি এখন এখানে এসে কালারটা চেঞ্জ করি, দেখেন লেখা কি আমার আগেরটাই আছে না, মানে আমার জি লেখাটাই ভাইয়া। আছে না, শুধুমাত্র কি স্টাইলগুলো কপি হয়েছে, তাই না? জি ভাইয়া। বুঝতে পারছেন সবাই? জি ভাই। ওকে, এবার এটার নিচে হচ্ছে আমি একটা ইনার সেকশন নেই, কিরকম এই যে এরকম, হ্যাঁ একটা ইনার সেকশন নিলাম, 2 কলামে ভাগ করলাম। সো এখানে হচ্ছে আমি একটা কাজ করতে পারি, আমার একটা ছবি দিতে পারি। সো ছবি দিয়ে দিই, ইমেজ। তো ইমেজ, এবার হচ্ছে একটা ইমেজ আপলোড করবো। ইমেজটাই নেই, এখানে সেই ইমেজটা আপলোড করে দিলাম। ইমেজ চলে আসলো, ঠিক আছে। ইমেজ আসার পরে এবার হচ্ছে আমাকে কি করতে হবে, এখানে কিছু কন্টেন্ট দিতে হবে। সো আমি এখানে এই যে টেক্সট এডিটর নিয়ে আসলাম, সো এখানে কিছু কন্টেন্ট দেব। আচ্ছা কন্টেন্ট আর কি দেবো, এটাকে একটু সাইজ করি আগে। সো কন্টেন্ট যা আছে তাই, এখানে স্টাইলে গেলাম, এটা কালারটা আমি ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক হয়ে গেল। তারপর হচ্ছে এখানে টাইপোগ্রাফিতে আসলাম, টাইপোগ্রাফিতে এসে এখানে আমি ফন্ট সাইজটা চেঞ্জ করে দিলাম, তারপরে সাইজটা বাড়ায় দিলাম একটু, 18 করে দিলাম, ঠিক আছে। আর কিছু করার দরকার নাই। এবার জাস্ট কি করবেন জানেন, এই যে এটাকে ডুপ্লিকেট করা, দ্যাটস ইট। ক্লিয়ার? বুঝা গেছে? এখানে জাস্ট হচ্ছে ডামি কন্টেন্ট, আপনি আপনার কন্টেন্টগুলো জি ভাই। বসাবেন। ওকে, সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছেন? ওকে, সো অ্যাবাউট সেকশনটা ডান, এটাকে আপডেট করি, এটা রেসপন্সিভে যাই। রেসপন্সিভে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে এই কন্টেন্টগুলো সেন্টারে থাকলে মনে হয় বেটার হতো, তাই না? জি ভাইয়া। সেন্টার করে দেন, বা সেন্টার না, আমি একটু দেখি অন্যভাবে করা যায় কিনা। না সেন্টারে ঠিক আছে, সেন্টার করলাম, কপি, পেস্ট স্টাইল, আপডেট। এবার আমি আবার আমার ডেস্কটপে আসি, ডেস্কটপের মতোই আছে, আর রেসপন্সিভের মতোই আছে। সবাইকে ক্লিয়ার? জি ভাইয়া। সো আমার অ্যাবাউট সেকশন ডান, তাই না? ভাইয়া রেসপন্সিভ কে দুইটা মোডই দেওয়া আছে, একটা কি ডেস্কটপ আর একটা মোবাইল মোড। হ্যাঁ, লেফট মোড ধরনা তখন না অন্যগুলোর দরকার নেই, এটা দেখেন অন্যগুলো অটোমেটিক, অন্যগুলো ওয়ার্ডপ্রেস থেকে পাচ্ছে। ওকে, দেখেন সব মোডই ঠিক আছে, কোনো মোডে ভেঙে যায়নি, ভাঙছে কোনো জায়গায়? এই যে দেখেন অটোমেটিক সব ফিক্স হয়ে যাচ্ছে। আর মেইনলি আপনি একটা জিনিস মাথায় রাখবেন, মোবাইল এবং ডেস্কটপ ঠিক থাকলে আপনি 95% ওকে। কারণ ডেস্কটপে মোবাইলের একটা ওয়েবসাইট মোবাইলে ভিজিট করে 60% ভিজিটর, আর বাকি 35% ভিজিট করে ল্যাপটপে অথবা ডেস্কটপে। খুব রেয়ার 5% হয়তো ভিজিট করে আপনার ট্যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার হচ্ছে আমরা পরবর্তী অপশনে চলে যাই। এটা থেকে আমরা হচ্ছে আরেকটা সেকশন বানাবো। তো এই সেকশনটা আমরা অ্যাজ ইউজুয়াল, যেহেতু আমরা এই সেকশনে 25 পিক্সেল করে টপ বটমে প্যাডিং নিছি, তো আমরা এখান থেকেও এইটার প্যাডিংটা কপি করে এখানে দিয়ে দিছি। প্যাডিং পাইছে? জি না ভাইয়া, কি পায় না এটা? প্যাডিং পাইছে। জি ভাই, প্যাডিং পাইছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে এটা, আচ্ছা এখানে আগে আমি একটা ইয়েটা নিয়ে আসি, এডিটটা নিয়ে আসি। আচ্ছা এটার নাম কি হবে? স্কিল না? সো এখানে হচ্ছে আমরা এটার মতো করেই স্টাইলটা কপি করে এখানে নিয়ে আসলাম। আসছে? পাইছে? জি ভাইয়া। তো সেম ভাবে এখানেও আমরা একটা কাজ করতে পারি, এটা সেকশন দিলাম, এখানে হচ্ছে আমরা এবার প্রোগ্রেস বার নিয়ে আসি। এখানে দেখলাম ওয়েব ডিজাইনার, হ্যাঁ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে এটা মাই স্কিল যে লেখাটা সেটা আমি রাখতে চাচ্ছি না, এটা আমি রিমুভ করে দিচ্ছি, আমি শুধু ওয়েব ডিজাইনার আসছে। হ্যাঁ,
তারপরে হচ্ছে আমি আপনি ইচ্ছা করলে পার্সেন্টেজ হাইড করতে পারেন অথবা রাখতে পারেন, এই যে লেখাটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে আপনি এটা স্কেল করতে চাচ্ছেন, এটা স্কেলটা রাখতে চাচ্ছেন আপনি হচ্ছে কোনটা, এই যে এই কালারটা, তাই না? বারবার কালারটা চলে যায়। এই কালারটা রাখলাম। তারপর হচ্ছে টেক্সচার কালার হোয়াইটে রাখলাম। বর্ডার রেডিয়াস আপনি দিতে পারেন ইচ্ছা করলে। তারপর হচ্ছে আপনি ইচ্ছা করলে এই প্রোগ্রেস বারের সাইজটা একটু বাড়া দিতে পারেন। হ্যাঁ, এই সাইজ বাড়া দিলেন। সেমভাবে এখানে টাইপোগ্রাফিতে আসেন, হ্যাঁ আমি সবসময় চেষ্টা করবো কালার এবং হচ্ছে কম্বিনেশন সেম রাখা। একটা ওয়েবসাইটে 7 রকমের কালার 7 রকমের ফন্ট দেওয়া হচ্ছে, বাজে, খুব বাজে ইউজার এক্সপিরিয়েন্স। চেষ্টা করবেন ফন্ট কখনো 2টার বেশি না যাওয়া, কালার কখনো 2টার বেশি না যাওয়া, সর্বোচ্চ 3টার উপরে গেলে জিনিসটা আর ভালো দেখায় না, সর্বোচ্চ 3টা। সো এইটুকু পর্যন্ত গেলাম ওয়েব ডিজাইন। এবার এটারে আর কি করা যায়, এখানে এই যে এখানে অপশনগুলো আপনি একটু চেক করবেন। টাইপোগ্রাফি সব তো সেম, প্রত্যেক জায়গায় টাইপোগ্রাফিতে এইগুলোই থাকে। এই যে আপনার ফন্ট সাইজ, কালার, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, হাইট, তো বারবার দেখানোর কিছু নেই। এটা জাস্ট আমি বারবার ডুপ্লিকেট করে দিই, দেখে দিই। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবেন, অল্প অল্প অনেক কিছু জানার থেকে সব কিছু যে কোনো কিছুর একটা জানা ভালো। ওয়ার্ডপ্রেসে কাজ করেন, চেষ্টা করবেন ফুল ওয়ার্ডপ্রেসের ইকোসিস্টেমটা সম্পর্কে জানেন। যেটা কাজ করবেন সেটা সম্পূর্ণ জেনে তারপর নতুন টপিকে যাবেন বা নতুন স্কিল গ্রো করবেন। বা অন্যান্যগুলো আপনি জানেন ভালো, সমস্যা না, আপনি ওয়ার্ডপ্রেসের পাশাপাশি শপটিফাই শেখেন, উইক্স শেখেন, ওগুলো পপুলার সিএমএস। বাট চেষ্টা করুন যে কোনো একটা সব কিছু শেখার, মানে যেন কোনো ক্লায়েন্ট কাজ দিলে ওইটার সব কাজ আপনি করতে পারেন, আর বাকিগুলো সাপোর্টিং শিখেন। বাট সব কিছুই অল্প অল্প শিখতে যাবেন না কখনো, একটা কমপ্লিট করে বা একটা ফোকাস করে বাকিগুলো শিখবেন। কথাটা মনে থাকবে সবার? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। কারণ আমি দেখি তো স্টুডেন্টরা একটা পর একটা 2টা 3টা 4টা শিখে, কিন্তু কোনোটাই ভালো মতো শিখে না। চেষ্টা করবেন একটা ভালো মতো শিখে বাকিগুলো সাপোর্টিং হিসেবে শিখেন, সমস্যা না, যেন কাজ আসলে ক্লায়েন্টের কাজ করে দিতে পারেন। বাট সবগুলোই যেন সাপোর্টিং না হয়, হ্যাঁ, একটা যেন মেইন ফোকাস হয়। ভাই এক্ষেত্রে মেইন ফোকাস করার ক্ষেত্রে কি এলিমেন্টর এটা কি ভালো হবে সবচেয়ে পেজ বিল্ডার? আপনি ওয়ার্ডপ্রেসটাই মেইন ফোকাস করেন, ওয়ার্ডপ্রেসের অনেক কিছু আছে। জি ভাই। আগে ওয়ার্ডপ্রেসটা ফোকাস করেন, ওয়ার্ডপ্রেসে কাজ করতে করতে গিয়ে আপনি বুঝবেন এলিমেন্টর কি। এলিমেন্টের অনেক উইজার ডেভেলপমেন্ট আছে। ওয়ার্ডপ্রেসের কেউ ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হয়, আবার ওয়ার্ডপ্রেসে কেউ প্লাগইন ডেভেলপার হয়, আবার অনেকে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার হয়, ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার নিয়েও কাজ করে। ওয়ার্ডপ্রেসের ইকোসিস্টেমে অনেক কিছু আছে, তো শিখতে থাকেন। হ্যাঁ, আপনার কোড ভালো লাগলে কোড শেখেন, ওয়ার্ডপ্রেস ভালো লাগলে ওয়ার্ডপ্রেস শিখেন, বাট যেটা শিখেন এটা ভালো মতো শিখেন। ওকে, জি ভাই। বেসিক শিখবেন না, ভালো মতো শিখবেন। আমি রিসোর্স দিলে রিসোর্সগুলো ফলো করবেন। আচ্ছা, সো এখানে আমরা দিলাম, বাকিগুলো লেখা আমি একটু চেঞ্জ করে ফেললে। ওকে, সো রাখলাম কিছু কমাতে। ওকে, সো এবার হচ্ছে আমরা এখানে কিছু, এখানে আর এইগুলোই কপি করে বসাই দিই। কন্টেন্ট আমার জাস্ট কপি পেস্ট করে দিই, দুইটা রাখলাম। সো স্কিল পার্ট গেল, এটাকে আপডেট করি। ওকে, আমার স্কিল পার্টটা ডান, ঠিক আছে। এবার আমরা নতুন সেকশনে আবার চলে আসি, বা এই সেকশনটাকে আমরা ডুপ্লিকেট করি। দেখেন নতুন একটা সেকশন চলে আসলো। এই সেকশনে আমরা এখানে আসি, এখানে এসে আমরা এটা নাম দিলাম পোর্টফোলিও। পোর্টফোলিও হয়েছে।
এবার হচ্ছে আমরা এগুলো আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিই। এটা আমার দরকার নেই, ডিলিট। ওকে, পুরো জিনিসটা ডিলিট করে দিই। এবার এটাকে আমরা 3 কলাম রাখি। হ্যাঁ, 3 কলাম রাখবো। এখানে আমি কি বসাবো? এখানে আমি একটা আইকন বক্স বসাবো। আইকন বক্সে আমি এবার লিখতে পারি ওয়েব ডিজাইন বা হচ্ছে PHP টু HTML। এখানে আপনি আপনার কন্টেন্ট বসাবেন, এখানে আপনি আইকন বসাতে পারেন। ঠিক আছে, আইকন চলে আসছে। এবার আইকনটাকে আপনি আবার বিভিন্ন কাজ করতে পারেন। আইকনটাকে আপনি লেফটে রাখতে পারেন, এই স্টাইলে রাখতে পারেন। রাইটে অবশ্যই কেউ রাখে না, হয় লেফটে এভাবে রাখে অথবা টপে রাখে। তারপর হচ্ছে আইকনটাকে আপনি আবার স্ট্যাক করতে পারেন এই যে স্টাইলে। ওই যে মনে আছে আপনার স্ট্রিক PHPর কথা, কারো কি মনে আছে? এরকম এরকম রাখলাম। হ্যাঁ, এই যে এরকম। সো এটার কালারটা আমরা একটু নিয়ে আসি। এটা হচ্ছে আমার কালার। সো কালারটা আমি স্টাইলে চলে গেলাম, কালার দিলাম। তারপর হচ্ছে টেক্সটের কন্টেন্টে চলে আসি, টেক্সটের কালার। আর নিচেরটা হচ্ছে ব্ল্যাক। ওকে, সো ব্ল্যাক চলে আসলো। আর কি কিছু করবো? আচ্ছা, এখানে দেখেন এই যে আইকনের সাইজ টাইজ বাড়াতে পারেন, এই যে স্পেসিং দিতে চাইলে স্পেসিং দিতে পারেন, অথবা ডিফল্ট যেটা আছে সেটাই রাখলাম। ওকে, সাইজ বাড়াতে চাইলে এই যে সাইজ বাড়াতে পারেন। তারপরে প্যাডিং বাড়াতে চাইলে এই যে আইকনগুলো রোটেট করতে চাইলে রোটেট করতে পারেন। যেভাবে আপনার দরকার। হ্যাঁ, বর্ডার উইথ রেডিয়াস এগুলো জাস্ট চেক করবেন। আচ্ছা, এখানে আমি একটু দেখি হোভার দেওয়া যায় কিনা। স্টাইল হোভার, আচ্ছা এখানে না, কন্টেন্টে যাই, স্টাইল এখানে আমি দিলাম ব্যাকগ্রাউন্ডে। ভালো লাগতেছে না, তাই দেবো না, যা আছে তাই রাখলাম। সো এবার এটা বা আপনারা চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস অনুযায়ী, যেখানে আইকনে গিয়ে যেখানে আইকনে কভার কালার চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, তারপরে আমরা এটাকে এবার হচ্ছে আমরা কপি করে পেস্ট করি, এখানে কপি করে পেস্ট করি। এখানে আমরা অনেক কিছু দিতে পারি, অন্য কিছু PHP টু ওয়ার্ডপ্রেস। চলে আসলে এখানে হচ্ছে এইভাবে রাখলাম। রাখার পরে আপনি ইচ্ছা করলে পুরো সেকশনটাই কপি পেস্ট করতে পারেন বা ডুপ্লিকেট করতে পারেন। সো এখানে আরও পোর্টফোলিও আপনার অ্যাড থাকলে থিম কাস্টমাইজেশন, প্লাগইন কাস্টমাইজেশন, পেজ বিল্ডার এরকম আপনি অ্যাড করতে পারেন। সো আমাদের তাহলে পোর্টফোলিও সেকশনটা সবাই বুঝতে পারছেন? সবাইকে ক্লিয়ার পোর্টফোলিও সেকশন? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, আপনি আবার এখানে ইচ্ছা করলে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। যে দেখেন অ্যাডভান্স অপশনে আসলাম, মোশন এফেক্টস, এখানে এসে যে বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করতে পারেন। ঠিক আছে, এরকম বিভিন্ন টাইপের অ্যানিমেশন, ফেড ইন, ডাউন, লেফট। অ্যানিমেশন একটু কম ইউজ করবেন। হ্যাঁ, অ্যানিমেশন কম ইউজ করে ভালো, পেজ তাহলে স্লো হয়ে যায়। যেখানে যেখানে দরকার আপনি ইচ্ছা করে বাটনে শুধু অ্যানিমেশনটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা আপনি অফ করে দিই, দরকার নেই। লাইক হচ্ছে আপনি এই যে এই জায়গায় মনে করেন এখানে ইউজ করেন, এই জায়গায় আপনি অ্যানিমেশনটা ইউজ করতে পারেন। মোশন এফেক্টস বাটনটা আসবে কোথা থেকে?
এটা আসবে রাইট থেকে। ডান। এবার আমরা চলে আসলাম নতুন একটা সেকশনে। এই সেকশনটাকে জাস্ট কপি পেস্ট করি, ডুপ্লিকেট করার পরে এগুলো সব রিমুভ করে দিই। এটার নাম হবে কি কন্ট্যাক্ট। আচ্ছা, তো অ্যাজ ইউজুয়াল এখানে হচ্ছে আমরা দেব। সো কন্ট্যাক্ট পেজে কী থাকে? নর্মালি হচ্ছে কন্ট্যাক্ট পেজে হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকে, আর হচ্ছে কিছু কন্টেন্ট ম্যাপ থাকতে পারে। সো আমি এখানে একটা গুগল ম্যাপ অ্যাড করতে পারি। একটা ম্যাপ চলে আসছে। সো আমি এখানে একটা ম্যাপ অ্যাড করি, অ্যাড্রেস দিয়ে আসি। এই যে ম্যাপের অ্যাড্রেসটা আমি কপি করে নিয়ে আসি, নিয়ে এসে এখানে বসাই দিই। চলে আসবে, আমার এই অ্যাড্রেসটাই চলে আসবে। এই দেখেন চলে আসছে ঢাকা। ঠিক আছে, সো ম্যাপ কেমন অ্যাড করবেন বুঝতে পারছেন? এটাকে আপনারা একটু জুম ইন করতে পারেন, হাইট বাড়িয়ে দিতে পারেন, অথবা বাই ডিফল্ট যা আছে তাই রাখেন। আর এখানে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম বসবে, যেহেতু আমরা আপাতত কন্ট্যাক্ট ফর্ম এখনো জানি না বা কন্ট্যাক্ট ফর্ম এখনো শিখি নাই। লাইক হচ্ছে এরকম একটা ফর্ম আসবে। এই কন্ট্যাক্ট ফর্ম নিয়ে আপনাদের আমি একটা ফুল ক্লাস দিব। সো তখন কন্ট্যাক্ট ফর্মের ক্লাসে আমি দেখা দেবো কীভাবে কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন করতে হবে, কীভাবে কন্ট্যাক্ট ফর্ম নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, তো আপাতত এখানে অন্য কিছু ইনফরমেশন বসাতে পারেন, সোশ্যাল আইকন বসাতে পারেন। ঠিক আছে, এর উপরে নিচে কিছু স্পেস দিতে পারেন। আইকনে এসে এটাকে স্কোয়ার করে রাখতে পারেন, সার্কেল রাখতে পারেন। সো যখন যেটা লাগে এখান থেকে, যদি আপনার লিঙ্কডিন লাগে নিয়ে নেন, চলে আসছে। ঠিক আছে, এটা ফেসবুকে যাবেন, এখান থেকে ফেসবুকের ইউআরএলটা দিয়ে দেবেন। কালার যদি অফিসিয়াল কালার রাখতে চান রাখতে পারেন, অথবা কাস্টম কালার হিসেবে আপনি আপনার মতো করে কোনো একটা কালার অ্যাড করে দিতে পারেন। ওকে, আপডেট দেখি কী অবস্থা। ওকে, সো আমাদের ওয়েবসাইট কমপ্লিট। ঠিক আছে, এখন ওয়েবসাইটটা কমপ্লিট। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন? জি না ভাইয়া। ওকে, আমাদের কিছু ক্ষুদ্র কাজ, ছোট্ট কিছু কাজ করা বাকি। যেমন হচ্ছে আমাদের এই অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে চলে যাওয়ার কথা, স্কিলে ক্লিক করলে স্কিল সেকশনে চলে যাওয়ার কথা, পোর্টফোলিওতে ক্লিক করলে পোর্টফোলিও সেকশনে যাওয়ার কথা, কন্টাক্টে কিন্তু যাচ্ছে না, তাই না? কারণ হচ্ছে এগুলো সব হ্যাশ দেওয়া। ভাই তারপর মেনুগুলোর সাইজ বাড়ানো হয়েছিল। ওটা তো দেখাই দিছি কিভাবে কাস্টম সিএসএস করতে হবে। জি ভাই। তো এই কাজগুলো বা এই যে বাটনে অ্যাবাউট আছে ক্লিক করলে অ্যাবাউটে চলে যাবে, কন্টাক্ট আছে ক্লিক করলে কন্টাক্টে চলে, এই কাজটা কীভাবে করা যায় সেটার জন্য চলেন আমরা মেনুতে চলে যাই। আবার এখানে আমরা একটা কাজ করি, এই যে অ্যাবাউটে এসে আমি একটা আইডি ডিক্লেয়ার করি। অ্যাবাউটের নাম দিলাম হচ্ছে আমি অ্যাবাউট। ঠিক আছে, এখন মনে আছে আইডি ডিক্লেয়ার করলে পরে এই আইডিটা আবার কোথায় গিয়ে অ্যাড করতে হয়? কারো কি মনে আছে? জি ভাই, লিংক অপশনে এই যে এখানে এসে কি হ্যাশের পরে দিতে হয় না? হ্যাশের পরে আইডি দিতে হবে। জি দিলাম, সেভ এখানেও দিয়ে দিই, এই যে হ্যাশের পরে। ওকে, তারপরে হচ্ছে স্কিল সেকশন। স্কিল সেকশনে এসে আমি এই আইডির নাম দিলাম স্কিল। জাস্ট মনে রাখবেন আইডির নাম যেটা দেন সেটাই আপনার মেনুতে অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে পোর্টফোলিও, এখানে এসে অ্যাডভান্সে গেলাম, পোর্টফোলিও লিখলাম, পোর্টফোলিও কপি করেন, তারপর হচ্ছে কন্ট্যাক্ট,
সেভ করলাম। আচ্ছা কন্ট্যাক্টটা আমাদের এখানেও অ্যাড করতে হবে। দেখি এবার কাজ করে কিনা। কাজ করে? কন্ট্যাক্টটা কাজ করে না কেন? কন্ট্যাক্ট নাম কি ঠিক আছে? ওকে, সো কন্ট্যাক্ট না কাজ করার পিছনে কারণ কি? আচ্ছা কন্ট্যাক্ট না কাজ করার পিছনে কারণ হচ্ছে কন্ট্যাক্ট আইডিটা দুইবার হয়ে গেছে। আচ্ছা অ্যাবাউট স্কেল পোর্টফোলিও, সোসাইটি কন্ট্রাক্ট চেঞ্জ করে দিই কন্ট্রাক্ট আপডেট দিলাম। হ্যাঁ এখন কাজ করতেছে, আগেরবার কাজ করে নাই কোনো একটা কারণে। সো তাহলে কি বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। ওকে, সো আপনাদের কাজ হচ্ছে নেক্সট ক্লাসে আপনারা হচ্ছে এই এলিমেন্টের এই ওয়েবসাইটটা বানাবেন। আমি যেভাবে বানাইছি সেভাবেই বানাবেন। এটা হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, আরেকটা অ্যাসাইনমেন্ট মানে এখন থেকে প্রতি ক্লাসে 2টা করে অ্যাসাইনমেন্ট থাকবে, মাথায় রাখবেন। একটু যাই, আর অ্যাসাইনমেন্ট না করলে কিন্তু আমি ধরবো, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। নেক্সট ক্লাস থেকে আমি স্পেশালভাবে অ্যাসাইনমেন্ট চেক করব। তিনটার বেশি অ্যাসাইনমেন্ট, কেউ যদি 3টা অ্যাসাইনমেন্ট মিস করেন তাকে কিন্তু ডিরেক্ট এই যে গ্রুপ থেকে রিমুভ করার অপশন আছে। তো আমি এখনও যাচ্ছি না, বাট যদি দেখি আপনারা এরকম কন্টিনিউস করতেছেন 3টার বেশি অ্যাসাইনমেন্ট মিস, তাহলে কিন্তু গ্রুপ থেকে লিভ করে দিতে হবে আমার। এই যে অ্যাসাইনমেন্ট শিট, তো কেমন লাগলো আপনাদের এলিমেন্টারে কাজ করে আজকে? ওয়ার্ডপ্রেসের আজকের ক্লাসটা কেমন লাগলো? ইজি না অনেক? জি ভাইয়া। এই অ্যাসাইনমেন্ট করতে কি বেশি সময় লাগবে? 1-2 ঘন্টা সময় দিলে তো হয়ে যাবে, তাই না? ওকে, এখন থেকে এই জায়গায় আপনারা ওয়ার্ডপ্রেসের অ্যাসাইনমেন্টগুলো লিঙ্ক দিবেন। আমি একটু নামটা কপি করে নিয়ে আসি। যারা রেড মার্ক আছেন রেড তাড়াতাড়ি সরাবেন, আর যারা নাই তারা নতুন করে যেন রেডে না আসে। আচ্ছা সিআর একটু কাজ করবেন, এই হেডিংটা ঠিক করে নেবেন। আমি একটু দেখাই দিই অ্যাসাইনমেন্ট। আচ্ছা আগেরটা ছিল 00, এটা হচ্ছে 01। 01-এর অ্যাসাইনমেন্ট কি? ল্যান্ডিং পেজ
ল্যান্ডিং পেজ, আজকে যেটা আমি করছি, হ্যাঁ, ল্যান্ডিং পেজ, পোর্টফোলিও ল্যান্ডিং পেজ, পোর্টফোলিও ল্যান্ডিং পেজ। তো এটা হচ্ছে SMN1 আর SMN2। SMN2 হচ্ছে PhD টু ওয়ার্ডপ্রেস। কোনটা করবেন মনে আছে? স্ট্রিক পিএইচডিটা আপনাদেরকে করাইছিলাম না আমি, এটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন, ঠিক আছে, যতটুকু পারেন। ওকে, কারো কোনো কোশ্চেন আছে অ্যাসাইনমেন্ট নিয়ে? হ্যাঁ, অনেকে তো ডোমেন হোস্টিং এখন কিনেন নাই, তারা কিভাবে এটা নেক্সট ক্লাসের ভিতরে কিনে তারপরে তারা অ্যাসাইনমেন্টগুলো দেবে। দিবে? বললাম নেক্সট ক্লাসের ভিতরে আপনারা ডোমেন হোস্টিংয়ে ম্যানেজ করে তারপরে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবেন। এই তো গত ক্লাসে বলে দিলাম, কারণ আপনি কাজ না শুরু করলে আপনি পরে আর একসাথে চলতে পারবেন না, মানে একসাথে ম্যানেজ করে চলতে পারবেন না, কারণ আপনি যখন পিছিয়ে যাবেন। অলরেডি একটা অ্যাসাইনমেন্ট কিন্তু আপনাদের শেষ ওয়ার্কপ্লেসে, আজকে হচ্ছে 2টা অ্যাসাইনমেন্ট। নেক্সট ক্লাসের ভিতরে যদি আপনারা অ্যাসাইনমেন্টগুলো না কমপ্লিট করতে পারেন, তখন তারপরে একটা আরও 2টা থাকবে, তখন কিন্তু আপনার এক ওয়েতে সেম মানে সবার সাথে সেম পেসে কিন্তু আপনি চলতে পারবেন না। ভাই আমার একটা কোশ্চেন ছিল যে কাজ মানে বায়ার যখন আমাদেরকে মানে থিম দিবেন, যদি একটা পেইড থিম দেন, তো সেক্ষেত্রে কি মানে সেই পেইড থিমের সাথেই কি এলিমেন্টর থাকবেন নাকি পেইড থিম এলিমেন্টর দরকার হয় না? পেড থিম দিলে বায়ার যদি চাই যে পেড থিম দিয়ে আপনাকে থিম কাস্টমাইজ করে কাজ করাবে, তাহলে আপনি ওই থিম কাস্টমাইজ করে করে দেবেন। আর বায়ার যদি চাই যে ওই থিমটা এলিমেন্টর দিয়ে করে দিতে, তাহলে সেই এলিমেন্টর কিনে দেবে, অথবা তার ওই থিম এলিমেন্টর থাকবে। এটা টোটালি বায়ারের উপর ডিপেন্ড করবে, বুঝতে পারছেন? জি ভাই, না আমার ভাইয়া জানার ইচ্ছে ছিল যে পেইড থিমে কি এলিমেন্টর লাগে কিনা। এটা হচ্ছে আপনি কাজ করতে করতে বুঝবেন। আমি আপনাদেরকে তো ফ্রি থিম পেড থিম দুটোই দেখাবো, সমস্যা নেই। জি ভাইয়া ঠিক আছে। আপনাদেরকে আমি থিমের উপর ডিপেন্ডেন্সি কমায় পেজ বিল্ডারের উপর ডিপেন্ডেন্সিটা বাড়াচ্ছি। পেজ বিল্ডার ভালো মতো শিখলে আপনি যে কোনো ওয়েবসাইটে যে কোনো পেজ ডিজাইন করতে পারবেন, বুঝতে পারছেন? থিমে অনেক লিমিটেশন থাকে, অনেক সব থিমে সব অপশন থাকে না, কিন্তু পেজ বিল্ডারটা আর সাথে যদি আপনার সিএসএস নলেজটা ভালো থাকে, আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। মানে ডিজাইনের ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনি আটকাবেন না, বুঝতে পেরেছেন? জি ভাই, পেজ বিল্ডার জানা থাকলে তো আমরা যে কোনো যেরকমের খুশি সেরকমই ডিজাইন করতে পারবো। এই যে যেমন এই যে পিএইচডিটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন, তখনই দেখবেন আপনার পেজ বিল্ডার দিয়ে কীভাবে আপনি বলেন। এর পাশাপাশি যারা সিএসএস ভালো করেন, তারা দেখবেন আবার ওই জি ভাই। যে পার্টগুলো হচ্ছে পেজ বিল্ডারে করা যায় না, ওটা আবার সিএসএস দিয়ে করা যায়। সিএসএস না, বিভিন্ন প্লাগইন দিয়েও করা যায়। ওকে, জি ভাই। কার কোনো জি কোশ্চেন? ভাই, ভাই ওই যে মানে পিএইচডি ফাইলটা ওইটা পিএইচডি ফাইল স্ট্রিক পিএইচডি আপনাদের কাছে নাই? এই যে জি না ভাই। এটা নাই আপনাদের কাছে? ও এটা ও আচ্ছা আচ্ছা, আগেরটা করবো, ঠিক আছে ভাই। হ্যাঁ, নতুন একটা দিলে ভালো লাগতো। নতুন একটা দিছি তো, এটা করেন, তারপরে ওটাও করেন, দুইটাই করেন যান, জি ভাই। ঠিক আছে? দুইটাই করেন, সমস্যা নেই। কেউ যদি পরেরটা করতে চান, যে কোনো একটা করেন, যেটা আপনার ভালো লাগে। জি ভাই ঠিক আছে। আর বেশি করলে তো সমস্যা নেই, আপনার পোর্টফোলিও ভারী হবে। যত বেশি কাজ করবেন, তত আপনার ডোমেনে নতুন করে কাজ যোগ হবে, ক্লায়েন্টকে দেখাতে পারবেন। জি ভাই। ওকে, ভাই সবগুলোকে আমরা একটা একটা সাবডোমেন নিয়ে করব প্রত্যেকটা? আপনি যদি মনে করেন সাবডোমেন ক্রিয়েট করে করতে চান, তাও করতে পারেন। আপনি যদি বলেন যে না, আমি একটা ডোমেনে এই একটা সাবডোমেনে আমি 3-4টা পেজের ভিতরে 3-4টা পেজ বিল্ডার দিয়ে কাজ করব, তাও করতে পারেন। আপনি আরেকটা পেজ ডিজাইন ক্রিয়েট করে, যেহেতু আপনি এলিমেন্টর দিয়ে করবেন, তাই এখানে আরেকটা পেজ ক্রিয়েট করেন, ওই পেজটা আবার আপনি ওই পিএইচডির মতো করে করেন। জি ভাই, তাহলে প্রথম পেজের সাথে দ্বিতীয় পেজ লিংক আপ করে দিতে হবে? হ্যাঁ, দিতে পারেন, বা আলাদা আলাদা লিঙ্কও দিতে পারেন, সমস্যা নেই। প্রত্যেকটা পেজের তো আলাদা লিঙ্ক থাকে। জি ভাই ঠিক আছে। হ্যাঁ, কন্টেন্টের লিংকটা একটু দিলে ভালো হয়, আমার অনেক কিছু করে আছে। কোনটা? এটা আপনার বুঝি নাই। গুগল ড্রাইভে কন্টেন্টের লিংকটা দেন। কেন পড়ে থাকবে? আপনি এই যে অ্যানাউন্সমেন্টে গেলেই তো পাবেন। ওইটা তো দেওয়া আছে রনি ভাই, এই যে অ্যানাউন্সমেন্টে যাবেন, গ্রুপে যাবেন, অ্যানাউন্সমেন্টে যাবেন। আগেরবার দিছিল।
বুঝছেন? যত পিছনে পড়ে থাকুক অ্যানাউন্সমেন্টে আপনি ক্লিক করলে ওটা পেয়ে যাবেন, কারণ ওগুলো সব অ্যানাউন্সমেন্টে দেওয়া। বুঝতে পারছেন? এই যে দেখেন অ্যাসাইনমেন্ট শিট, তারপরে ক্লাস ভিডিও প্লেলিস্ট, তারপরে যে কোর্স কন্টেন্ট। আচ্ছা লিঙ্কটা কি আছে? গুগল ড্রাইভের লিঙ্কটা মনে দাও। আমি কিন্তু পাচ্ছি না, বুঝছিলাম। এটা মনে হয়, এটা কি আমি আপনাদেরকে দিয়েছিলাম? দিছিলেন তো নাকি? তো ভাইয়া দিছিলেন তো। ফেসবুক গ্রুপে দিছিলেন আপনি, পোস্ট করছেন ওগুলো তো থাকবে। আমি কিসে দিয়েছিলাম? আপনার মধ্যে কেউ আছেন এখনো পরীক্ষাটা দেন নাই? এনিওয়ান? ভাইয়া পাওয়া গেছে ওইটা, ওইটা 3 তারিখ দেওয়া ছিল, মে 3 তারিখ, ফটোশপের ফাইলের নিচে রিসোর্স ফোল্ডার। এটা আমি আবার দিয়ে দিচ্ছি। 2 তারিখ। এই যে এবার অ্যানাউন্সমেন্টে দিয়ে দিছে, আর যাবেন। যারা পরীক্ষাটা দেন নাই তারা পরীক্ষাটা আবার দিয়ে দেবেন। হ্যাঁ রিজন দেখছি, এক্সাম ছিল, এক্সামের পরে দিয়ে দিন। দুদিন ধরে মেল করছেন আপনাদের এক্সাম ছিল, সো এক্সামের পরে দিয়ে দিন। ওকে, বাকি সবাই দিয়েছেন তো না? আচ্ছা আমি চেক করবো পড়ছে। ওকে তাহলে ক্লাসটা ভাই আমাদের এক্সামটা চেক করার কথা ছিল নেক্সট ক্লাসে, কিন্তু হয়নি। এটা তো আপনাদেরকে আমি বলছিলাম ক্লাসের শুরুতে মনে করাই দিতে। ওকে নেক্সট ক্লাসের শুরুতে মনে করাই দেবেন, ঠিক আছে? জি ভাই। ওকে, সো আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখলাম। আপনি তাহলে অ্যাটেন্ডেন্সটা কন্টিনিউ করেন, আর আপনাদের সেম লিঙ্কে, যে লিঙ্কে ক্লাসের ভিডিও আপলোড হয় সেই লিঙ্কে কিন্তু অটোমেটিক আমি রাতের বেলায় আপলোড করে দিই, এর জন্য আমি লিঙ্ক আবার নতুন করে দিই না। সো আগে লিঙ্কে চেক করবেন কি ভিডিওটা আপলোড হয়েছে কিনা। ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।